ওকে এভরিওয়ান, সবাইকে স্বাগতম তোমাদের ভার্সিটি মাস্টার ক্লাসে। তো আজকে এখানে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে দেখতে পাচ্ছি যে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, এটা নিয়ে আমরা ডিসকাস করে যাচ্ছি। আচ্ছা, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অ্যাডভান্স প্রবলেম সলভিং বলতে আমরা একটু ধরো বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নগুলো আসছে সেগুলোকে ডিসকাশন করব। এখানে ঝামেলা করতে চাইলে অনেক রকম ঝামেলাই করা যায়। আমরা স্পেসিফিক ভাবে এমন কয়টা প্রবলেমকে রাখছি যেগুলো তোমাদের ভার্সিটি পরীক্ষা চাইলে দেয়া যাইতে পারে এভাবে। কিন্তু হ্যাঁ, বাস্তবিক অর্থে যদি আমরা অ্যাডভান্স প্রবলেম এখানে অ্যাড করতে চাই তাহলে প্রবলেমের কোনো শেষ নাই, বাট সেটা আমাদের দরকার নাই। আমরা আমাদের মেইন ফোকাস ওটাকে মাথায় রেখে তার সাথে অ্যাডজাস্ট করবো যে ভাই আরো কতটুকু হলে কিভাবে পার পাওয়া যাবে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে ভার্সিটি পরীক্ষায় একটা ভালো মার্ক ক্যারি করা, যতটুকু সম্ভব ভুল না করা এবং কনসেপ্টটা বুঝে বুঝে সামনে আগানো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্রবলেম দিয়ে। শুরুতেই সিকের ওয়েট 2022-23 এখানে একটা পয়সন অনুপাতের সিম্পল প্রবলেম, এটাকে আমরা শুরু করব। খেয়াল করি প্রশ্নে কি বলা আছে। প্রশ্ন থেকে বলা আছে যে কোন এক পার্কের একটা দোলনায় ঝুলতে লোহার তার ব্যবহার করা হচ্ছে। এখন কয়েকজন ছেলেমেয়ে যখন দোলনায় দোল খাচ্ছিল, একজন বাচ্চার অভিভাবক খেয়াল করলেন যে তারটা ঝুলন্ত অবস্থায় আছে, তার দৈর্ঘ্যটা 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 1.01 মিটার দৈর্ঘ্য হয়ে গেল এবং ওই মোমেন্টে তার ব্যাস হ্রাস পেয়েছে। লজিক্যাল, দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে ব্যাস হ্রাসই পাওয়ার কথা। এখন যদি ওই তারের উপাদানের পয়সনের অনুপাত হয় 0.2, তাহলে দোলনার তারের ব্যাস কতখানি হ্রাস পায় এটা বের করতে হবে। তো অঙ্ক শুরু করার আগে একটা ব্যাপার খেয়াল করো, এখানে সব কিন্তু পার্সেন্টেজে দেওয়া, তাই না? তাহলে আমরা এই ম্যাটারকে সলভ করার সময় চেষ্টা করব পার্সেন্টেজটা খেয়াল রাখতে বা ওভাবেই সলভ করতে। তাহলে পয়সনের রেশিওর আমরা সূত্র কি পড়ে আসছিলাম? আমরা পয়সনের সূত্র পড়ে আসছিলাম যে সিগমা সমান সমান উপরে হবে পার্শ্ব বিকৃতি অর্থাৎ ব্যাসের বা ব্যাসার্ধের পরিবর্তন, আর তোমার নিচে হবে দৈর্ঘ্যের বিকৃতি, পার্শ্ব বিকৃতি, আর তোমার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এই যে অনুপাতটা মাইনাস কেন দিচ্ছি না, কারণ আমরা জানি একটা বাড়লে একটা কমে বা ভাইস ভার্সা, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে ব্যাস বা ব্যাসার্ধের পরিবর্তনকে চাই, তাহলে তোমার এখানে পয়সনের অনুপাতের সাথে দৈর্ঘ্যের যে বিকৃতি সেটাকে আমাদের গুণ করে দিতে হবে। প্রশ্নতে খেয়াল করো, পয়সনের অনুপাত 0.2, এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া আছে। এই যে কোথায় দেওয়া, এই যে এই জায়গাতে পয়সনের দিয়ে দেওয়া আছে। এখন কি লাগবে? ছোট এল বাই বড় এল। তো চিন্তা করো, ছোট এল বলতে আমরা কি বুঝছিলাম? আমরা ছোট এল বলতে বুঝি পরিবর্তন 1 মিটার থেকে হয়ে গেল 1.01। তাহলে এখানে পরিবর্তনটা যা সেটা হচ্ছে ছোট এল। তো যে বিয়োগ করে দিই আমরা, তাহলে পাচ্ছি আমরা 0.01। কার সাপেক্ষে? আদি দৈর্ঘ্যের সাপেক্ষে। আগে সে কি ছিল? 1 মিটারের একটা তার ছিল 0.1। এখন যদি আমরা গুণটা করতে চাই, 2 আর 1 গুণ করলে 2 হয়, তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সমস্যা হলো এখানে 1/100 আর এখানে 2/10, তাহলে 100 আর 10 টোটাল 1000 ভাগ আকারে পড়ে আছে। সো ছোট ডি বাই বড় ডি সমান সমান এটা পাওয়া গেল। ভয়ের কিছু নাই, প্রশ্নকে পার্সেন্ট করে দেওয়া আছে না? যেহেতু পার্সেন্ট করে দেওয়া, সো আমরা এই লাস্টে যে মানটা পাচ্ছি তার উভয় পক্ষকে 100 দ্বারা গুণ দিব এবং তার সাথে সাথে এটা পার্সেন্টেজ হয়ে গেল। 100 2 শূন্য, এই 2 শূন্যকে বাদ দিয়ে দিল, তাই 2/10 অথবা 0.2 এত পার্সেন্ট। তাহলে ফাইনালি আমাদের এখানে ব্যাসের যে পরিবর্তনটা সেটা পার্সেন্টের আকারে চলে আসলো 0.2%। দেখতে পাচ্ছ? তার মানে দেখো, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু খেয়াল করে লাগতেছে না। তো আমরা যখন ভ্যারাইটি প্রবলেম সলভ করব তখন আমাদের কনফিডেন্স বেশি বেড়ে যাবে, তাই না? ভয় পাওয়ার কিছু নাই। 2.5 মিটার দীর্ঘ একটি ইস্পাতের সুষম তারের ভর 16 গ্রাম এবং ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব। 80 নিউটন বলে টানা দিলে, মানে টান দিলে বেসিক্যালি তারটির দৈর্ঘ্য প্রসারণ হবে 1.2 mm। তাহলে এখন এই তারের মধ্যে সঞ্চয় শক্তি কত বের করো। ফার্স্ট অফ অল, এই যে তারের প্রসারণটা হয় এটাই কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন বা ছোট এল কে ইন্ডিকেট করে। কেন হয়? তার কারণ তুমি এখানে 80 নিউটন পরিমাণ একটা বাহ্যিক বল প্রয়োগ করছো। এখন তুমি চাচ্ছ তার ভিতরে কতটুকু শক্তি সঞ্চিত হচ্ছে। অ্যাকচুয়ালি এটাই কিন্তু আমাদের কৃতকার্য বলা যেতে পারে। ঠিক আছে, তো তোমাদের সূত্র মনে থাকার কথা যে এখানে কৃতকাজ হচ্ছে ডাব্লিউ সমান সমান হাফ ইন্টু এফ ইন্টু ছোট্ট হাতের এল। এখানে অবশ্যই হাফ থাকবে, হাফ ছাড়া কিন্তু হবে না, তাই না? কেন এটা হয়? তার রিজনটা হচ্ছে, যদি আমরা একটু এই গ্রাফটাকে মনে করার চেষ্টা করি, ওই যে তারের নিচে আমরা ভর ঝুলাই এবং তার দৈর্ঘ্য পরিবর্তন হয়, ওইটার গ্রাফটা যে আমরা আঁকি ভাবে এফ ভার্সেস এল, মনে করে দেখো এটা গ্রাফটা ছিল এরকম মূল বিন্দুগামী সরলরেখা স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে যদি আমরা এটা ক্ষেত্রফলটা বের করি তখন কৃতকাজ পাবো। তো ক্ষেত্রফল যদি বের করতে হয়, চিন্তা করে দেখো এই এরিয়াটা কেমন। এই মাঝের এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল বা সিম্পলি ত্রিভুজ। তাহলে এই পর্যন্ত যে দৈর্ঘ্য এটা হচ্ছে ছোট্ট হাতের এল,
আর এই পর্যন্ত যে উচ্চতা হচ্ছে বড় হাতের এফ, আর গুণফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই জন্য কৃতকাজ বের করার সময় এই অঙ্কটায় অবশ্যই হাফ দিতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা বসাই দিই মানগুলো। হাফের জায়গায় আসলো হাফ, প্রয়োগকৃত বলের মান তোমাকে দেওয়া আছে 80, আর ছোট হাতের এল তোমাকে দেওয়া আছে 1.2 মিলিমিটার। বি কেয়ারফুল, আমরা মিলিমিটার রাখতে পারবো না, আমাদেরকে এটা মিটারে কনভার্ট করতে হবে। সো 1000 দিয়ে ভাগ দিব, হয়ে যাবে এটা আমাদের মিটার। তাহলে গুণ করা শুরু করে দিই। হাফ আর 80 গুণ করলে কত হচ্ছে 40, 40 আর 1.2 4 12 48। আমি ভাবতে পারো ভাই 4.8 লিখবেন না, কারণ এই শূন্য আর দশমিকটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে 4 আর 12 48 ডিভাইডেড বাই 1000, তাহলে আমাদের তো হচ্ছে 48/1000। এখন দেখো কার সাথে আমাদের এই চেহারাটা ঠিকঠাক মতো মিলে যায়। তাহলে 48 ইন্টু 10⁻³ এত জুল, কিন্তু কোথাও তো কোনটা পাচ্ছি না। এখন এটার ধারে কাছে কে আছে? হুট করে এটা মনে হইতে পারে, বাট এটা না। থামো, দৃষ্টি খেয়াল করো। যদি আমরা পাওয়ারকে -2 করতে চাই, তাহলে এখানে কি 10 গুণ করতে হবে। তাহলে 48 কে 10 দ্বারা ভাগ করলে 4.8, এই পাশে 10 দ্বারা ভাগ করলে এই পাশে 10 দ্বারা গুণ, তাহলে -2 এত জুল। তাহলে অ্যান্সারটা হচ্ছে 4.8 10⁻² এত জুল। অ্যান্সার এ। সো মেইন ক্যারা এই জায়গাতেই, যে তুমি পাওয়ারটাকে যখন সুইচ করবা, মনে রাখবা এই পাশে ভাগ করলে এই পাশে গুণ করব, বা এই পাশে গুণ করলে এই পাশে ভাগ করব। ব্যালেন্স হইতে হবে, তো তুমি দুই পাশে এক কাজ করতে পারবা না, তোমাকে দুই সাইড দুই রকম কাজ করতে হবে। ডান হয়ে গেল। সো এই সূত্র কেন হাফ হইলো, এই চিত্রকে কিন্তু বুঝে দিলাম, এবং অঙ্কটা আমরা সলভ করতে পারছি। এটাও সিকিউরিট 2022-23 প্রবলেম। এখন আমরা আরেকটু পিছন দিকে প্রবলেমে যাই, সিকিউরিট 2020-21। এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম। একটু কোশ্চেন ভালো করে দেখি। দুইটা ভিন্ন পদার্থের তৈরি কিন্তু সমান দৈর্ঘ্যের আর সমান ব্যাসের তার আছে, কিভাবে? সিরিজে যুক্ত আছে। সো কোশ্চেন গুলো আগে আমরা ফোকাস করব কোথায় কোথায় প্রবলেম, যে এদেরকে আমরা সিরিজে যুক্ত করব না একটার পরে একটা, কিন্তু এটা ম্যাটেরিয়াল সেম না, ম্যাটেরিয়াল আলাদা। তো মনে রাখবা, যখনই ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে যায়, তার মানে অ্যাকচুয়ালি ওয়াই, ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটাকে আমরা একটু যদি ড্রয়িং করে বোঝার চেষ্টা করি, হয়তো এরকম দেখাচ্ছে যে ধরলাম এইটা আমাদের একটা তার, এই তারটার যে দৈর্ঘ্য তোমাকে বলা আছে কত 2 মিটার, এই তারের যে ব্যাস কত বলা আছে 1 মিলিমিটার। এখন এই তারের সাথে সিরিজে আমি আরেকটা তারকে ঠিক পাশে যুক্ত করব, কিন্তু তাদের দৈর্ঘ্য আর ব্যাস সেম থাকতে হবে, কাইন্ড অফ এরকম। এই যে তার পাশে যুক্ত করলাম, এটারও তোমার দৈর্ঘ্য 2 মিটার, এটারও ব্যাস 1 mm। এবার কি করব? এবার চাচ্ছি এটাকে আমরা বল প্রয়োগ করব, এবং কোশ্চেনটা হলো যে পরিমাণ বল প্রয়োগ করলে এই দুইটার সম্মিলিত দৈর্ঘ্য 0.9 বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা এখান থেকে একটা বল প্রয়োগ করব এফ, সেই এফ এর কারণে এই দুইটা তার টোটাল যে লম্বা হবে, সেই লম্বার মানটা হবে 0.9 মিলিমিটার। বৃদ্ধির মানটা দুইটা মিলে ইন্ডিভিজুয়াল কিন্তু না, এবং একটার জন্য ওয়াই যদি হয় তোমার 2, আর একটার জন্য হচ্ছে 7⁻11, মানে যার যার ক্ষেত্রে কিন্তু আলাদা। এখন কি করতে পারি? ব্যাপারটা খুব সিম্পল হতে ভাবো, যে যদি এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি হয় L1, আর এই তারটার যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় L2, এদেরকে যোগ করে তো টোটাল এটা পাওয়া যাবে, তাই না? কিন্তু এইভাবে চিন্তা না করে তুমি চাইলে টোটাল এল কে একবারও বের করে ফেলতে পারো ইয়ং এর গুণাঙ্কের বেসিক সূত্র দিয়ে। একটু মনে করে দেখো কি ছিল, আমি একটু ওই পাশে লিখে আসি। দেখো, আমরা পড়ছিলাম ইয়ং এর গুণাঙ্ক সমান সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তো পীড়ন এফ বাই এ, বিকৃতি এল বাই, উল্টায় লিখলাম। তার মানে দৈর্ঘ্যের পরিবর্তন এল কিসের উপর নির্ভর করতেছে? উপরে এফ থাকলো, এল থাকলো, আর নিচে তোমার হচ্ছে ওয়াই, এ চলে আসলো। তার মানে দৈর্ঘ্যের পরিবর্তন ডিপেন্ড করে এইভাবে, দৈর্ঘ্যের উপরে, প্রয়োগকৃত বলের উপরে, ক্ষেত্রফলের উপরে, এবং ইয়ং এর গুণাঙ্কের উপরে। লজিক্যালি ভেবে দেখো, এই পার্টিকুলার ম্যাথে তুমি যে বলটা প্রয়োগ করতেছো, সেই বলটা কিন্তু দুইটা তারের ভিতর দিয়েই পাস করতেছে। মানে এমন কিন্তু না এখানে বল বেশি এখানে বল কম, এমন না। তুমি যেহেতু বলটা এইভাবে প্রয়োগ করতেছো, তারের দৈর্ঘ্য বরাবর সেম বলটাই কাজ করতেছে। দুইজনেরই ব্যাস সেম, তার মানে ক্ষেত্রফল সেম। দুইজনেরই দৈর্ঘ্য সেম, তাহলে আমাদের এখানে ঝামেলা কোথায়? এফ সেম, এল সেম, এ সেম, সবই সেম, কিন্তু
ওয়াইটায় ঘাপলা পাকছে। তার কারণ কি, দুইটার ম্যাটেরিয়াল তো আলাদা, তা তুমি কিভাবে দাবি করে বসো যে দুইটা ওয়াই সেম হবে? তা তো হবে না। তো তোমাকে এখন এখানে এই ওয়াইটাকে সামহাউ ম্যানেজ করতে হবে। যে ওয়াইটাকে আমরা ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব যে টোটাল এখানে আমাদের পরিবর্তনটা কেমন হবে। তাহলে আমি এখন এই ওয়াই মানটা কিভাবে করতে পারি? ওয়াই আমরা এভাবে করতে পারবো। তুমি চিন্তা করো যে দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে বা ছোট এল এর সাথে ওয়াই এর সম্পর্কটা কি? নিঃসন্দেহে ব্যস্তানুপাতিক। তার মানে যদি আমরা চাই এটাকে ধরে L1 L2 তারপর টোটাল যোগ করে দিয়েও কিন্তু চাইলে এটা আমরা বের করতে পারবো। সো এই ধরনের টিপিক্যাল ম্যাথের জন্য তোমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে L1 L2 ধরে যোগ করা উচিত, কারণ তোমরা এখন অভ্যস্ত না কিভাবে এক দেখায় করে ফেলতে হয়। তো ধরো যেটা L1 হইতো তো এটা Y1 হইতো। আর যদি আমরা L2 বের করতাম তাহলে কি করতাম? বল এল এ চেঞ্জ করতাম না, শুধু একটা আমরা Y2 লাগাই দিতাম। তাহলে এখন এই L1 আর L2 এদেরকে যদি যোগ করি তখনই কি টোটাল এলটা পাওয়া যাবে। এই কাজটাই আমি এখন এখানে একবারে করে দিব। তাই দেখো, ছোট হাতের এল, এই কথার মানে L1 প্লাস L2, বাট একবারে করব। তাহলে কি কি কমন থাকবে? প্রযুক্ত বল, তারের আদি দৈর্ঘ্য, তারের প্রস্থ ক্ষেত্রফল সবই কমন নিয়ে ফেললাম। শুধু বাদ গেল 1/y1 প্লাস 1/y2। 1 বাই কেন? খেয়াল করো, সম্পর্ক তো উল্টা, এই জন্য উল্টায় যোগ করলাম। অ্যাকচুয়ালি তোমাদের বোঝা উচিত যে উল্টায় যখন সম্পর্কটা হয়, এটা কিন্তু যে রোধের মতো 1/r1 1/r2 ওইটার যোগের ফলাফলটাই 1 বাই লিখে দেওয়া যায়। যাক, তোমাদের প্যারা খাওয়ার দরকার নেই, তোমরা ছোট মানুষ, তোমরা ধীরে ধীরে করো। তাহলে থাকুক এফ এল বাই এ। এখন 1/y1 1/y2 এ তো আমার চাইলেই লসাগু করে ফেলতে পারি। তাহলে y1 y2 লসাগু করলে উপর হবে y1 প্লাস y2। দেখো তো ভাই, লেখাটা ঘাপলা মনে হয় কিনা? y1 y2 লসাগু করলাম, উপরে যোগ করে ফেললাম। তার মানে টোটাল দৈর্ঘ্যের পরিবর্তন, টোটাল ম্যাটেরিয়ালের পরিবর্তন দিয়ে আমরা কিন্তু একবারে একটা সূত্র আকারে লিখে ফেলছি। তুমি চাও কোনটা? তুমি চাও এখান থেকে এফ এর মানটা বের করতে। তো যদি আমরা পক্ষান্তর করি এখান থেকে, তাহলে এফ সমান সমান কি বলতে পারি? হরগুলো ওই পাশে গেলে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এরিয়া y1 y2 ছোট এল সবগুলো এইদিকে এসে গুণ হইলো, আর লবটা এইখানে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আদি দৈর্ঘ্য এবং y1 যোগ y2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে আমরা কি চাইলে এটাকে একটা সূত্র আকারে মনে রাখতে পারি না, যে কিভাবে আমরা একবারে এরকম সিরিজ কানেকশনের ক্ষেত্রে বল প্রয়োগ করলে টোটাল পরিবর্তনটা বের করব? তোমাদের ঢাকা ভার্সিটির পরীক্ষায় এই ম্যাথটা কিন্তু রিটেনে দেওয়ার জন্য একদম পারফেক্ট। সেই চ্যাপ্টার এরকম কিছু ছোট্ট ছোট্ট অঙ্ক আছে যেগুলো আমরা তাড়াহুড়ায় ভুল করে বসি। আশা করি আমরা এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারছি। এখন কি করব? খালি মানটা বসাবো। প্রবলেম এটাই, ক্যালকুলেটর। বাট সমস্যা নাই, একবার চেষ্টা তো করে দেখি, তাই না? চেষ্টা না করে কেন হার মানবো? আচ্ছা, তাহলে আসো মানগুলো একবার বসাই দিই আমরা। যদি উপরে এরিয়ার কথা বলি, তাহলে এরিয়া কিভাবে আসবে? পাই আর স্কোয়ার। কিন্তু আর করার দরকার নাই, আমরা চাইলে পাই/4 ডি স্কোয়ারও করতে পারি। আমি তো কোথায় লিখে দেখাবো, এখানে এই পাশে লিখে দেখাই যে এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার যেমন লেখা যায়, ঠিক একইভাবে পাই/4 ডি স্কোয়ার লেখা যায়। তার কারণ কি, আর মানে তো d/2, সো ওখান থেকে স্কোয়ার হয়ে যায়। তাহলে এরিয়ার পরিবর্তে পাই/4 ডি স্কোয়ার। ডি কত ভাই? 1 মিলিমিটার, মানে কত? 10⁻³ মিটার। কিন্তু স্কোয়ার করলে 10⁻⁶, কারণ মিটার স্কোয়ার। ওকে, উপরে ছোট্ট হাতের এলটা আছে, ছোট্ট হাতের এলটা কত? ওই যে 0.9 মিলিমিটার। তাহলে রাখলাম আমরা 0.9, কিন্তু মিলিমিটার মানে কত? 1000 দ্বারা আবার ভাগ দিতে হবে। তবে ক্ষেত্রফল বসাইলাম, ছোট এল বসাইলাম, নিচে তাহলে বড় এলটাও বসাই দিই। বড় এলটা কত হবে? এখানে 2 মিটার করে হয়ে যাবে। সো আমি বসাচ্ছি আমরা বড় এল সমান সমান 2 মিটার। আচ্ছা, এবার কি বাদ থাকলো? শুধু এখন y1 y2 এই মানগুলো বসানো বাকি আছে। নিচে হবে এদের যোগফল। তাহলে y1 প্লাস y2 এটা কত দেখো তো? এটা তোমার হচ্ছে 2 আর 7, এদের যোগফল। তাহলে 2 আর 7 কে যোগ করলে কত হয়? 9 হয়। আর পাওয়ার কিছুই না, পাওয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে। কারণ কি, তুমি যোগ করছো, পাওয়ার কেন চেঞ্জ হবে? সো 2টা পাওয়ার 11, 7টা পাওয়ার 11, 9টা পাওয়ার 11। কিন্তু যখন তুমি উপরের মানটা বসাচ্ছ, এখানে কিন্তু y/2 গুণ আকারে আছে। তাই 2 আর 7 গুণ করলে হয় 7 2 14। আর 10⁻11 দুইবার গুণ করা মানে 2 বার যোগ হওয়া,
তাহলে 2টা 11 মিলে হয়ে গেল 22। এই যেটা জঘন্য চেহারা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? কাটাকাটি করা। তো যদি কাটাকাটি করতে চাও, মানবো তেমন প্যাথিক কিছু না, কিন্তু সমস্যা পাকাবে এই হচ্ছে পাই। এটা বাদে বাকিগুলো মোটামুটি আমাদের ভদ্র। তাহলে পাইটাকে আমি একটু আগেই আলাদা মাথায় রাখলাম। এবার দেখো কি কি কাটাকাটি করা যেতে পারে। এই 2 দিয়ে এই 14 কাটলে কত হয়? 7। লিখলাম আমি একটা 7। ঠিক আছে, সো এই 2 এই 14 কাটাকাটি হয়ে গেল। এখানে 4 আছে একটা, তো রাখলাম এখানে একটা 4। এই 9 এই 0.9 কে কাটলে কত হয়? 0.1, মানে 1/10। তাহলে -6 আরো একটা -7। -7 এর সাথে এখানে তোমার হচ্ছে 22। তাহলে 22 থেকে 7 বাদ দিয়ে দেই, তাহলে কত আসতেছে? 15 আসতেছে। এখানে থাকলো 15। এই 3 উপরে গেলে বাদ যাবে, 15 থেকে 3 বাদ দিলে 12। 12 থেকে যে 11 বাদ দিয়ে থাকবে 1। মানে উপরে আলটিমেটলি পড়ে থাকলো 10, শুধু 10, মানে পাওয়ার 1 বা সিপি 10। সো 2, 14 সব কাটাকাটি শেষ। লাস্ট আছে এটা। এখন কি করতে পারি? উপরে 70 আর তোমার হচ্ছে নিচে 4, তাই না? কিন্তু পাই গুণ আকারে আছে আবার। তো যখন কাটাকাটি করে দেই, তাহলে উত্তরটা মোটামুটি তোমার আসবে এখানে 54.97, এটা আশেপাশে। এখন তুমি ভাবতে পারবে এটা কিভাবে বুঝলাম। সেটা হচ্ছে 70 আর পাই। তাইলে পাইকে তুমি 3 ধরো, 3 সাথে 21, 210। তো 210 কে 4 দিয়ে ভাগ করি, 200 কে 4 দ্বারা ভাগ করো, 50 প্লাস। তাহলে আমাদের উত্তরটা 50 প্লাস, এবং এখানে হচ্ছে 54.97। বুঝতে পারছি? আমি এক্সাক্ট করতে পারবো না, কিন্তু আমার তো কমন সেন্স আছে, তো আমি তো কাছাকাছি যেতে পারবো। সো দ্যাটস ওয়াই হয়ে গেল এটা। ক্লিয়ার? তাহলে আমি তো কনসেপ্ট বুঝলাম যে কিভাবে সিরিজ যুক্ত হলে ওয়াইটাকে চেঞ্জ করতে হয়, এল এল। আচ্ছা, এখানে কথা মানে রিমাইন্ডার দিয়ে রাখি, এখানে এই বড় হাতের এল এর জায়গায় কিন্তু আমরা দেখো কি বসেছিলাম? 2 বসাইছিলাম। 2 মিটার মানে একটার দৈর্ঘ্য, 2টার কিন্তু বসাই নেই। কেন বসাই নেই? তার কারণ এই জায়গাতে এই বড় এলটা কি একটা তারের জন্য, একটা তারের জন্য। সো এই বড় এলটাই তো এখানে কমন আকারে ছিল, তাই এখানে বড় এল বলতে কিন্তু যে কোনো একটা তারের দৈর্ঘ্যকে বসাইছিলাম। তোমার কপাল ভালো, যেখানে কিছু কমন নেওয়া গেছে। যদি দৈর্ঘ্য না মিলতো, ক্ষেত্রফল না মিলতো, তাহলে কিন্তু আমরা এভাবে করতে পারতাম না। কারণ এটা হচ্ছে যখন সবই সেম, শুধু উপাদানটা আলাদা, তখন তুমি এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, সামনে আগে তাহলে। একই পুরুত্বের, একই পুরুত্ব মানে কি? এদের দুইজনের ব্যাস বা ব্যাসার্ধ সমান, কিন্তু তারের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, তোমাদের তো এখানে ছোট এল বলতে আবার বুঝায় পরিবর্তন, তাইলে আমাদের বড় এল বাই বড় L2, L1 বাই L2 1:2। একই বলে প্রসারিত করলে তাইলে এদের কি কি সেম থাকলো? এদের পুরুত্ব, এদের দৈর্ঘ্য, না দৈর্ঘ্য সেম না, এদের বল ডি এফ এগুলো হচ্ছে আমাদের সেম আছে। এবং দেখো দুইটাই কিন্তু তামার তার, তার মানে এদের দুইজনেরই ইয়ং এর গুণাঙ্ক কিন্তু সেম আছে। সো ওয়াই ডি এফ সবই সেম আছে, শুধুমাত্র বিকৃতির অনুপাতটা বের করতে বলতেছে। এবং কিভাবে আগাতে পারি আমরা এটাকে? আমরা রিলেশন ইউজ করতে পারি, পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তার মানে যত বেশি বল প্রয়োগ করব তত বেশি এখানে দৈর্ঘ্যে পরিবর্তন ঘটবে, তাই না? তাহলে এটা কিভাবে আসছে আমাদের? এটা আসছে আমাদের এইভাবে যে এফ সমান সমান ওয়াই ইন্টু ছোট এল বাই বড় এল, আর তোমার হচ্ছে ওয়াইটা গুণ হবে এখানে এর সাথে। সো এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু এল বাই এল। এখান থেকে আসলো এটা ওয়াই কনস্ট্যান্ট, এখানে তোমার এরিয়াও কনস্ট্যান্ট, এখানে তোমার ছোট এলটাকে বের করতে বলতে চাই না, বিকৃতি অনুপাত মানে এল বাই এল কে বের করতে বলছে। তুমি চিন্তা করে দেখো, তাহলে বলের সাথে এল বাই এল এর সম্পর্ক সমানুপাতিক। এখন যেহেতু তোমার এফ ওয়াই এল এ সবই কনস্ট্যান্ট, কি করতে পারি? কনস্ট্যান্ট এক জায়গায় নি এফ। আচ্ছা, এবার এটা ঠিক হবে না, আমি পক্ষান্তকে লিখে দিচ্ছি এফ ইন্টু বড় এল ডিভাইডেড বাই এ ওয়াই। এফ ইন্টু এল এ বাই ওয়াই ইকুয়াল টু ছোট হাতের এল। কিন্তু তোমার তো এল এর অনুপাত দেওয়া আছে, থাকুক সমস্যা নাই। কিন্তু এই এফ এ ওয়াই, এই যে এফ এ ওয়াই এটা কনস্ট্যান্ট না। সো ছোট এল আর বড় এল পরস্পরের সাথে সমানুপাতিক। তার মানে যার দৈর্ঘ্য যত বড় তার বিকৃতিও তত বেশি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এখানে এল সমানুপাতিক বড় এল এই ম্যাটটার ক্ষেত্রে। তাই আমি বলতে পারি যার তারের টান ধর আগের দৈর্ঘ্য আয় দৈর্ঘ্য যত বেশি, তার বিকৃতি তত বেশি। তাহলে অনুপাত যদি 1:2 হয়, বিকৃতির অনুপাতও সেম হবে, 1:2 হবে, কোনো পার্থক্য হবে না। কারণ হচ্ছে এইটা। তাহলে L1 বাই L2 মানে তোমার হচ্ছে হাফ। সো এখান থেকে আমরা এটা দাবি করতে পারি। অঙ্ক পুরো চেক না দিয়ে কখনো আমরা কোনো কমেন্ট করতে যাব না, ঠিক আছে? তাহলেই হবে। Two steel wires of length 1 and 2 meter have diameters of 1 and 2 millimeter.
এদের লেংথও মিলতেছে না, এদের ব্যাসও মিলতেছে না। ইফ দে আর স্ট্রেসড বাই ফোর্সেস 40 and 8, বলও মিলতেছে না। হোয়াট ইজ দ্য রেশিও অফ দের ইলংগেশন, তাহলে আমাকে এখানে ওরা L1 আর L2 এর অনুপাতটা বের করতে বলতেছে, বাট লিটারালি কিছুই মিলতেছে না, শুধু একটা জায়গা বাদে দুইটাই স্টিলের তার, তার মানে দুইটারই কি সেম, ওয়াই সেম আছে। তাহলে আগে আমরা একটু সূত্র লিখে নিই। আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান এফ বাই এ এল বাই এল। আমার কাকে দরকার, আমার দরকার ছোট এল, তাহলে ছোট এল সমান সমান এফ এল বাই এ ওয়াই। এই যে, তাহলে এখন এই সূত্রকে আমরা কাজে লাগাবো এবং দেখবো কোনো কিছু মিল আছে কিনা। দুইটাই স্ট্রেট তার, তাহলে দুইটারই ওয়াই সেম, তাহলে ওয়াই কে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এটাকে আমরা মডিফাই করব দুইবারে, অর্থাৎ এইভাবে আমরা L1 এবং L2 দুইটাকে বের করব এবং অনুপাত করব। যে অনুপাত করে দিলে কি হওয়া উচিত, L1 বাই L2, খেয়াল করো উপরে ফোর্স 1, তাহলে ফোর্স 1 ফোর্স 2, মানে এল এর সাথে এফ, এল এর সাথে এফ, এর সাথে তার আদি দৈর্ঘ্য, তাহলে L1 L2 একদম সাইড বাই সাইড, কিন্তু ক্ষেত্রফলটা উল্টা পাশে, মানে যার এল তার ক্ষেত্রফল ভাগ আকারে। ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, পাইরে বাদ দাও, তার মানে তোমার হচ্ছে ব্যাস স্কোয়ার বাট উল্টা পাশে। ঠিক একইভাবে ব্যাস স্কোয়ার বাট উল্টা পাশে। সো এই সম্পর্ক থেকে আমরা এটা বের করলাম, এখন মানটা বসাবো, শেষ, আর কোনো কাজ নেই। যার নাম আগে দেখবা তাকে 1 ধরো, যার নাম পরে দেখবা তাকে 2 ধরো। তাহলে আমরা কি করলাম, প্রথমে কত বল প্রয়োগ করছি, 40, আর তার পরেরটার উপরে 8 প্রয়োগ করছি। প্রথমটার দৈর্ঘ্য ছিল, প্রথম তোমার দৈর্ঘ্য ছিল 1 মিটার, পরে তোমার দৈর্ঘ্য ছিল 2 মিটার। ব্যাস স্কোয়ার, ডায়ামিটার, সো প্রথমটা 1, পরে 2, বি কেয়ারফুল, এবার কিন্তু 1 নিচে, তাহলে তোমার হচ্ছে 1 স্কোয়ার আর তোমার হচ্ছে 2 স্কোয়ার। তুমি ভাবতে পারো ভাই এটা মিলিমিটার, কিন্তু চিন্তা করো উপরের নিচের একক তো কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা কি দরকার কনভার্ট করার, জাস্ট থাকুক। তা কাটলে কি পাচ্ছি আমরা শেষ পর্যন্ত, নিচে 8, 8 কাটলে উপরে 5 থাকে, আর তোমার 2 থেকে 4 2 থাকে, তাহলে 5 2 তোমার হচ্ছে 10, তাহলে অনুপাত হিসেবে থাকলো আমার 10, তাহলে 10:1। তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি অনুপাত, যে কাকে টানলে বেশি বড় হবে, প্রথমটা টানলে বেশি বড় হবে দ্বিতীয়টার কম্পেয়ারে। যে সিম্পলি অনুপাত বসাই দিলাম, ডান, অঙ্ক হয়ে গেছে। কিন্তু এই অনুপাতটা বসাইতেই মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, একটু কেয়ারফুল থাকতে হবে। এবার আমরা বইয়ের 2018-19 একটা সিম্পল ম্যাথ সলভ করবো। দুইটি তারের দৈর্ঘ্য সমান, তাহলে ফার্স্টেই বলতেছি এল সেম, দৈর্ঘ্য সমান, কিন্তু ব্যাস হচ্ছে 3 এবং 6, তাহলে প্রথমটার আর দ্বিতীয়টার ব্যাসের অনুপাত কত হইল, 3 আর 6, মানে বেসিক্যালি হাফ। তার দুটিকে সমান বলে টানলে তাহলে এদের ক্ষেত্রে এফ এর মানটাও সেম। প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি মানে L1 দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ, তাহলে L1 সমান সমান 3L2, দ্বিতীয়টার 3 গুণ, বা তুমি লিখতে পারো L1 বাই L2 সমান সমান 3। ঠিক আছে, মানে আমরা যত ক্লু পাবো মার্ক করব, আমাদের কাছে এই ক্লু আপাতত আছে। এখন জিজ্ঞেস করতেছে তার দুইটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আমাদের যেহেতু ক্যালকুলেটর নাই তাই আমরা মান বের করব না, আমরা লজিকটা বলবো তাহলেই হবে। চিন্তা করে দেখো, ইয়ং এর গুণাঙ্ক যার যত বেশি হয় তার স্থিতিস্থাপকতা তত বেশি হয়, এটা হচ্ছে আমাদের বেসিক লজিক, যে স্থিতিস্থাপকতা বের করতে তোমাকে গুণাঙ্ক বের করতেই হবে। তাহলে ওয়াই এর সূত্র কি, ওয়াই সমান সমান এফ বাই এ এল বাই এল, তাই না? এখন এই জায়গাতে কোন ব্যাপারগুলা কনস্ট্যান্ট, বড় এফ আর বড় এল কনস্ট্যান্ট, তার মানে লবের মান তোমার কনস্ট্যান্ট, তাহলে ওয়াই সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এরিয়া এবং কে কতটুকু লম্বা হবে, এই সম্পর্কটাকে আমি কাজে লাগাবো। তাই জন্য কাজে লাগাইতে হয় আমরা কি লিখতে পারি এখান থেকে, y1 ডিভাইডেড বাই y2 সমান সমান, যার মান লিখবা উল্টা পাশে লিখবা, তাহলে প্রথমটার যদি করতে চাই y1, তার ক্ষেত্রফল হবে নিচে, তাহলে পাই আর স্কোয়ার, সো বেসিক্যালি ব্যাস স্কোয়ার এবং তার দৈর্ঘ্যের পরিবর্তন। ঠিক একইভাবে এবার উপরে হবে দ্বিতীয়টার ব্যাস স্কোয়ার, দ্বিতীয়টার দৈর্ঘ্য পরিবর্তন। তো যদি আমরা কাটাকাটি করি আমরা কি বলতে পারি, d2 ডিভাইডেড বাই d1 হোল স্কোয়ার ইন্টু L2 ডিভাইডেড বাই
L1। এখন এই মানগুলোকে ধরে ওপাশে আমরা বসাই দিব, তাহলে বসাই দিলেই হয়ে যাচ্ছে। দেখো ভাই d2/d1 মানটা কত, তো d1/d2 মান ছিল হাফ, সো উল্টায় দাও 2, তাহলে এখানে তোমার 2 কে স্কোয়ার করলে হয়ে গেল 4। আর L2/L1 এটাও উল্টাইতে হবে, L1/L2, তাহলে উল্টাই দিয়ে তোমার হচ্ছে 1/3, তাহলে অনুপাত করলে আলটিমেটলি কত আসতেছে আমাদের 4/3। তাহলে এই অনুপাতটা কি ইন্ডিকেট করতেছে, এটা কিন্তু একের চেয়ে বড়। তার মানে এখান থেকে আমরা ফাইনালি দাবি করতে পারি এই লেখা থেকে যে y1 ইকুয়াল টু 4/3 অফ y2, তার মানে প্রথম বস্তুর ইয়ং এর গুণাঙ্ক দ্বিতীয় বস্তু হতে বেশি। তার মানে প্রথম বস্তু বেশি স্থিতিস্থাপক। মান বের করার দরকার নাই, তুমি অনুপাত ধরিয়ে আগায় যাও, শেষ, অঙ্ক হয়ে গেল। তা দেখো বুয়েটের 10 মার্কের রিটেন পরীক্ষার প্রশ্ন অ্যাকচুয়ালি এতটাও ক্রিটিক্যাল না, কারণ ডিপেন্ড করে তুমি ঠিক টাইমে ধরতে পারছো কিনা যে আসলে চাইছেটা কি। ঠিক আছে, সামনে আগাই। এটাও বুয়েটের 2008-9 সালে একটা রিটেন প্রবলেম। একই দৈর্ঘ্যের দুইটা ইস্পাতের তার, তাহলে একই দৈর্ঘ্য যদি হয় তাহলে এদের এল সেম, ইস্পাতের তার তাদের ওয়াইও সেম হবে, তাহলে উভয়ের ওয়াই আর এল সেম। এই তারের ব্যাস একটা 1 2, এটা মেলে নাই। এদেরকে 40 এবং 80 বল, এটাও মেলে নাই। তাহলে প্রসারণের অনুপাত কত বের করো। তাহলে যখন প্রসারণের অনুপাত বের করতে বলছে আগে সূত্রটা চিন্তা করে নিই আমরা। তাহলে সূত্র বা ছোট এল সমান সমান তোমার হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ ওয়াই। কি কি এখানে চেঞ্জ হবে না, এখানে ওয়াই আর এল কে নিয়ে মাথা ব্যথা করা কিছু নাই, বাদ। তার মানে এল পুরোপুরি ডিপেন্ড করবে কতটুকু বল প্রয়োগ করতেছো এবং তোমার এরিয়া। এবং আমরা এটাও বুঝি এরিয়াতে আসলে পাই কোনো ফ্যাক্টর না, ব্যাসের স্কোয়ার, এটাকে কাজে লাগাইলেই উত্তর পেয়ে যাব। তাহলে এই লেখা থেকে আমরা এখন দাবি করব L1/L2 সমান সমান F1/F2। কেন? কারণ এল আর এফ সমানুপাতিক, তাই 1 1 2 2, বা ডি স্কোয়ার উল্টা, তাই D1 স্কোয়ার নিচে আর D2 স্কোয়ার উপরে, সম্পর্ক উল্টাই দিলাম, আমি খালি মানটা বসাবো। তাই প্রথম ক্ষেত্রে বলের মান কত ছিল আমাদের প্রশ্নে, 40, এরপরে মান তোমার কত ছিল, 80। এবার দ্বিতীয় ক্ষেত্রে ব্যাস তোমার ছিল 2, প্রথম ক্ষেত্রে 1, কিন্তু অনুপাতের হবে স্কোয়ার। তাহলে এখন দেখো তো ভাই কি অবস্থা হইলো, 40 আর 80 কাটলে হয় হাফ, উপর তোমার 4, তোমার হচ্ছে 2, শেষ অঙ্ক। তাহলে এদের প্রসারণ অনুপাত কত পেয়ে গেছি ফাইনালি। তাহলে L1 অনুপাত L2 সমান সমান 2:1, শেষ। তোমার উত্তর, অর্থাৎ প্রথমটা বেশি লম্বা হবে। বুঝে গেলা? তার মানে বল বেশি প্রয়োগ করলেই যে তোমার লম্বা বেশি হবে এমন কোনো কথা নাই, উল্টাও তো হইতে পারে। এবং এটা আমরা অঙ্ক কখনো চেক না দিয়ে কমেন্ট করতে যাব না, রিস্ক দিব না আমরা। ওকে, এবার বুয়েট 2006 সাথে একটা প্রবলেমে আসি, সেম রিটেন প্রবলেম। একই পদার্থের, সো ফার্স্টেই মার্ক করতে পারছি একই পদার্থ মানে আমাদের ওয়াই থাকবে সেম। তুমি প্রথমেই খুঁজবা কিছু সেম রাখা যায় কিনা। দুইটা তার এ ও বি এর দৈর্ঘ্যের অনুপাত ব্যাসের অনুপাত মিলে গেছে। যদি একই বল প্রয়োগ করো তাহলে এফ এর মানটাও সেম, তখন এ আর বির দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কি হবে বের করো। সো আমরা জানি ফর্মুলা ডিরেক্টলি এল সমান সমান এফ ইন্টু এল এ ইন্টু ওয়াই। তাহলে কাকে কাকে নিব না, এফ আর ওয়াই কে, এফ আর ওয়াই কে নিব না। তাহলে এল সমানুপাতিক ক্ষেত্রফল মানে ব্যাসের স্কোয়ার বসাই দিব আমরা। আচ্ছা সরি, এটা হচ্ছে নিচে ক্ষেত্রফলটা, আর উপরে হচ্ছে আমাদের বড় হাতের এল মানে তোমার হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে এখন দেখো তোমার কাছে দৈর্ঘ্য অনুপাতও আছে, তোমার কাছে ব্যাসের অনুপাতও আছে, তো এখন এটা কাজে লাগাইবো এবং এক বৃত্ত পেয়ে যাবো আমরা। তাহলে L1 ডিভাইডেড বাই L2 সমান সমান, যেহেতু আমার লেখা নিয়মটা বুঝেই গেছো, তাহলে আমরা সমানুপাতিককে একই সাইডে রাখবো আর ব্যস্তকে উল্টাই দিব। তাহলে উপরে হবে বড় দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের অনুপাত 1:2, ডাইরেক্ট বসে দিলাম। আর ব্যাসের অনুপাত 2:1, তাহলে উপরে 2 না, উপরে হবে 1, নিচে হবে 2, 2:1, কিন্তু কি করতে হবে, স্কোয়ার স্কোয়ার। কেন? তার কারণ এখানে আমাদের ডিটা স্কোয়ার আকারে ছিল। এখন আমি 1/, লিখে ফেলছি, আশা করি তোমাদের কোনো সমস্যা হয় নাই। তার নিচে 2 2 4, 4 2 8, সো 1:8। সো বুঝাই হয়ে গেছে যে কে বেশি বড় হবে আর কে বেশি ছোট হবে। L1:L2 1:8, দ্বিতীয় ক্ষেত্রে বেশি তোমার প্রসারণ হবে, শেষ। তো দেখো তোমার 10 মার্কের প্রশ্ন এক লাইনেই সলভ হয়, তো কেন এগুলো আমরা পরীক্ষায় আসলে পারবো না, তাই না? আমরা অ্যাকচুয়ালি ভয় পাই, প্র্যাকটিস কম করি, আর কিচ্ছু না। কুয়েট 2004-05
এটা কিন্তু সুন্দর রিটেন প্রশ্ন এবং তোমাদের ভার্সিটি পরীক্ষা কিন্তু এটা 2 মার্কের জন্য আসতে পারে। যে জিজ্ঞেস করতেছে ইস্পাত এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতি স্থাপক, উত্তরের পক্ষে ব্যাখ্যা দাও। ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা আসলে এটা কাজ করতে পারি, আমরা একটা গ্রাফ আঁকতে পারি। গ্রাফে আমরা ওয়াই অক্ষে নিব পীড়ন আর এক্স অক্ষে নিব হচ্ছে বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এখন চিন্তা করো, জাস্ট ধরে নাও যে একটা ঘটনা ঘটলো এরকম, যে একটা গ্রাফ এই পর্যন্ত আসছে এবং ধরে নাও আরেকটা গ্রাফ তোমার হচ্ছে এই পর্যন্ত আসছে, এইভাবে এরকম আসছে। আচ্ছা, বেশি খারাপ হয়ে গেল, একটা কাজ করি আর একটু নিচে নামায় আঁকি। তো ধরলাম একটা গ্রাফ এই পর্যন্ত আসছে আর ধরলাম আরেকটা গ্রাফ এই পর্যন্ত আসছে। এখন এই দুইটা গ্রাফের মধ্যে আমি কি খুঁজে পাচ্ছি বা কি কম্পেয়ার করতে পারছি? আমরা এটা বলতে পারি যে ভাই দেখেন, এই দুইটা গ্রাফেরই কিন্তু একদম শেষ প্রান্ত যদি টান দেই তাদের কিন্তু একটা বিকৃতিকেই মিন করতেছে, অর্থাৎ দুইটা গ্রাফেরই কিন্তু বিকৃতি সমান আসছে, বাট কোনটা সমান আসে নাই? এটা হইলো পীড়ন। এই যে নীল কালারের দাগটা, এটা কিন্তু পীড়নটা এই জায়গাতে, সেটাকে P1 বললাম। আর সবুজ কালারটার জন্য কিন্তু পীড়নটা একটু নিচে, পীড়ন 2 বললাম। তো একে আমি এখন কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমি ব্যাখ্যা করতে পারি এইভাবে, সম পরিমাণে বিকৃতি হওয়ার জন্য একটা উপাদানের পীড়নের মান বেশি আর একটা পীড়নের মান কম। তাহলে যদি আমরা নর্মালি এখানে চিত্র দেখে বলি যে ধরো এটা হচ্ছে আমাদের বস্তু এ আর এটা হচ্ছে আমাদের বস্তু বি, তাহলে মানে উপাদান এ আর উপাদান বি আমরা কি কমেন্ট করতে পারি? এখানে এটা কমেন্ট করতে পারি যে যেহেতু যেহেতু উভয়েরই বিকৃতি সমান উভয় ক্ষেত্রেই, কিন্তু পীড়ন একজনে বেশি পীড়ন একজনে কম, তাহলে যার পীড়নটা হবে বেশি, ওই যে আমাদের এখানে প্রথম বস্তু অথবা বি, যেহেতু বি বস্তুর ক্ষেত্রে পীড়নের মানটা এ বস্তু বা এই উপাদানের ক্ষেত্রে বেশি, তার মানে ওর স্থিতিস্থাপকতা বেশি। কিভাবে বুঝলাম? কারণ চিত্র হতে যেন খেয়াল করি কার ঢাল বেশি, এখানে কিন্তু প্রথমটার ঢাল বেশি, মানে বি এর ঢাল কিন্তু বেশি। কারণ ঢাল কি করে? ঢাল ওয়াই অক্ষ আর এক্স অক্ষের পরিবর্তনকে ব্যাখ্যা করে। এবং চিন্তা করে দেখো এই ঢালটা কিন্তু ইয়ং এর গুণাঙ্ক, তাই আলটিমেটলি যেই গ্রাফের ঢাল হবে বেশি তার ইয়ং এর গুণাঙ্ক হবে বেশি, আর যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক। এটাকেই বলা হয় সমপরিমাণে বিকৃতি ঘটাতে যেই উপাদানে পীড়নের মান হবে বেশি সে হবে বেশি স্থিতিস্থাপক। তার মানে অ্যাকচুয়ালি বি বলতে এখানে আমরা ইস্পাত বা স্টিলকে বোঝাচ্ছিলাম, আর এ বলতে এখানে আমরা রাবারকে বোঝাচ্ছিলাম, কারণ রাবারকে খুব ইজিলি অল্প পরিমাণে বল প্রয়োগ করেই অনেক বেশি বিকৃতি করা সম্ভব। সো এই গ্রাফটা এঁকে এই ঢালে কনসেপ্টটা বলবো এবং খাতায় লিখে দিব, শেষ, ফুল মার্কস তুমি পেয়ে যাবা, আর পেয়া নাই। কুয়েট 2004-05, দুইটি সমান দৈর্ঘ্যের, তাহলে এল আমাদের সেম আছে। প্রথমে দেখো আমি প্রতিবার কিন্তু অঙ্ক করার আগে কি সেম থাকে সেটাকে খেয়াল করি। তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, এদের উপর একটি সমান বল প্রয়োগ করা হলো, তাহলে এফটাও আমাদের এখানে সেম হয়ে গেল। যদি দৈর্ঘ্যের অনুপাত বৃদ্ধির অনুপাত হয় এত, তাহলে উপাদানের ইয়ং এর গুণাঙ্কের অনুপাত কত বের করে দাও। তাহলে আমরা দুইটা ব্যাপার নিয়ে মাথা ঘামাবো না, বল নিয়ে মাথা ঘামাবো না এবং দৈর্ঘ্য নিয়ে মাথা ঘামাবো না, বাকি সবকিছু মাথা ঘামাইতে হবে। তাহলে আমাদের সূত্র কি ছিল? ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান এফ বাই এ এল বাই এল। কি কি ভাববো না আমরা? এফ আর এল নিয়ে ভাববোই না। তাহলে এই অঙ্কের জন্য ইয়ং এর গুণাঙ্ক সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন এবং ব্যাস তার স্কোয়ার। এবং খেয়াল করছো পাই আর স্কোয়ারকে আমি যে প্রতিবার শুধু ব্যাস স্কোয়ার দিয়ে লিখি, কারণ স্যার তোমাকে কনফিউজ করতে ব্যাস স্কোয়ার বা ব্যাসার্ধ স্কোয়ার সম্পর্ক নিয়ে আসে। কারণ এখানে দেখো সে কিন্তু ব্যাসার্ধে অনুপাত দিয়ে রাখছে, তাইলে আমরা এটাকে ব্যাস না বলে বললাম ব্যাসার্ধ, হয়ে গেল। আর প্যারা কোথায়? তাহলে সব মানটা বসে দিই আমরা, তার মানটা বসে লিখতে পারি আমরা y1/y2 সমান সমান y এর সাথে সবার সম্পর্কই উল্টা, তাহলে সবকিছু আমরা নিচে নামাই দিব। সো 1 এর ক্ষেত্রে দেখো দেখো ব্যাসার্ধের অনুপাত 1:2, তাই নিচে যাবে 1, উপরে যাবে 2, কিন্তু ব্যাসার্ধের স্কোয়ার। এবার লাগবে ছোট এল, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত 3:1, তাহলে নিচে 3 উপরে 1, কারণ ভাই যাকে আগে পাবো সে হচ্ছে 1,
তাকে লিখবো নিচে। এই তো কি পাচ্ছি, উপরে তুমি পাচ্ছ হচ্ছে 2 2 এর 4 আর 3 এর 3। তো এখন দেখো ভাই কে বেশি কে কম হইলো, তাহলে y1 এই মানটা বেশি হইলো y2 কম পাই। কিভাবে? কারণ 4/3 এই অনুপাত 1 এর চেয়ে বড়। শেষ। দেখছো, ক্যালকুলেটর আসলেই লাগে না এবং এটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষারই প্রশ্ন। খালি আমরা অনুপাত উল্টাপাল্টা করি, দয়া করে করবা না, আর এগুলো মুখস্থ করবা না। এটা প্রশ্ন দেখে দেখে তুমি বলবা এটা হইলে ওইটা, নাইলে অন্য কিছু একটা। কোশ্চেন না দেখে কমেন্ট করা যাবে না। এবার যাই আমরা আইওটি 2018-19-এর একটা প্রবলেমে। এখানে কি বলতেছে, এ 91 কেজি মেন্স থাইবোন, থাইবোন মানে হচ্ছে বেসিক্যালি পায়ের যে থাই, ওটার যে হাড়, থাইবোন হ্যাজ এ রিল্যাক্সড লেন্থ অফ 0.5। রিল্যাক্সড লেন্থ কথার মানে কি, মানে স্বাভাবিক অবস্থায় যে দৈর্ঘ্য, মানে নর্মাল আদি দৈর্ঘ্য, বড় এল। ক্রস সেকশন এরিয়া মানে হাড়ের ক্ষেত্রফল, অ্যান্ড ইয়াংস মডুলাস মানে ওয়াই। By how much does thigh bone compress when the man standing on both feet? দুই পায়ে দাঁড়ায় থাকলে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হবে? কারণ কি চাপা লাগবে, কম্প্রেস হবে, ওটা বের করতে হবে। তাহলে আগে আমরা একটু ফর্মুলা লিখে নিই, তারপর দিতেছি বাকিটা। তাহলে আমার দরকার ছোট্ট হাতের এল, তাই না? তাহলে আমার সূত্র পড়ে আসছি এফ বাই এ, এল বাই এল, সেখান থেকে আসলো এফ এল বাই এ ওয়াই। এই বলের মানটা কি হবে? বলটা অবশ্যই আসছে এই লোকের ওজন থেকে। তাহলে ওজন কি? mg। এম হচ্ছে 91, জি হচ্ছে 98। বড় হাতের এল মানে কি? তার দৈর্ঘ্য, পায়ের নর্মাল দৈর্ঘ্য কত? 0.5 মিটার। রাখলাম 0.5। এখন লাগবে এ আর ওয়াই, এর মানটা কত? এখানেই ভুলটা হয়। চিন্তা করো, এই যে এই ক্ষেত্রফলটা দেওয়া, এটা কিন্তু তোমাকে, সরি, এই জায়গায় 7 তোমাকে দেওয়া, এটা কিন্তু একটা থাই বোনের জন্য। তো মাইনসা পা কয়টা? মাইনসা পা 2টা। তাহলে ক্ষেত্রফল কি একটা হবে? না, 2টা হবে। তাই ক্ষেত্রফল এখানে 7 হবে না, 14 হয়ে যাবে, ইন্টু 10⁻⁻4। তার সাথে তোমার হচ্ছে ওয়াই, ওয়াই এর মানটা কত? এটা কোনো মাথা নাই, 1.1 10⁻11। তার মানে 2 পায়ে যখন তুমি দাঁড়াইছো, তোমার তো ক্ষেত্রফল ডাবল হয়ে গেছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা। যেমন 91, একে হাত দিলাম না, 9.8 একেও হাত দিলাম না, নিচের 14 একেও হাত দিলাম না। কিন্তু আমরা 0.5 এর দশমিকটাকে এক ঘর ডান দিকে ধাক্কা দিলাম, ঠিক একই সময় নিচে 11-র যে 1.1 ওকেও ধাক্কা দিলাম। তাহলে 0.5 আর 1.1 5 এবং 11 হয়ে গেল। এবং বাকি যতগুলা 10 আছে এক জায়গায় নিয়ে আসি। নিচের -4 প্লাস 11, 11 থেকে 4 বাদ দিলে হয় 7, নিচে +7, উপরে গেলে কি হয়ে যাবে? -7। ওকে, সো এই প্রবলেম কাটাকাটি করে ফেলছি, সিম্পল ছেড়া। বাট প্রবলেম হলো এর পরে তুমি কি করবা। এরপরে কিন্তু অ্যাকচুয়ালি করার সুযোগ পাচ্ছি না আমরা নরমাল ওয়েতে। এখন এরপর আছে অ্যাপ্রক্সিমেশন, যে মনে হয়, কাছাকাছি যায়, গেস করার চেষ্টা করবো কি হইতে পারে। যেমন ধরো 5 দিয়ে 14, মোটামুটি 3 5 15 বলা যাইতে পারে, বিশেষজ্ঞ না বাট পারে। নিচের এই যে 3, তার সাথে 9.8 কে কাটা যাইতে পারে, ধরে নাও, যেটা 9.9, জাস্ট ধরে নাও। তা তোমার কত? 3 33 99, তো দিলাম 3.3। এবার খুশি হয়ে যাও, নিচের 11 আর উপরের 33 কেও আনুমানিক কাটা যায়। কত? 3 দিয়ে কাটা যায়, খালি বিপদটা হচ্ছে এটা 3.3, তাই না? তাই 0.3 এই হয়ে গেল, মানে 33/10। সো বেসিক্যালি তোমার ওই 10-এর পয়েন্টটা পড়ে থাকলো। তাহলে আমি মোটামুটি কাটছি, শুধু তোমার এখানে 0.3 পড়ে আছে, এখানে 91, এখানে 10⁻7। তো 0.3 কে তো আমি চাইলে 3 ভাবতে পারি, কেউ তোকে মানা করে নাই, তাই না? ওই যে 10 6 দিব। আর 91 কে তুমি বাড়ায়া 100ই ধরো, তোমাকে কেউ মানা করে নাই। তাহলে 100 তোমার 2 শূন্য, 1 শূন্য দিলাম আমি এই 3 কে, আরেক শূন্য দিলাম আমি, ওকে, ইন্টু 10⁻6। তখন দেখো আমি যেটা আধ্যাত্মিক উপায়ে কাটাকাটি করলাম, কারণ কি ক্যালকুলেটর নাই রে ভাই, কিন্তু উত্তর তো পাইছি আমি, 3 × 10⁻6 এত মিটার। এখন খুঁজো এইটার ধারে কাছে তোমার কোনো অ্যান্সার আছে কিনা, ধারে কাছে। তো পাওয়ার -6 কে আমরা চাইলে কি বলতে পারি? মাইক্রো বলতে পারি। 3 মাইক্রোমিটার। এর সবচেয়ে কাছের মান তোমার কোনটা আছে?
2.89, সবচেয়ে কাছের মানটা হচ্ছে এটা। আবার খুশির ঠেলায় 4.26 জায়গায় বসো না, কারণ ওটা অনেক বেশি উপরে উঠে গেছে। সো আমি যদি অ্যাপ্রক্সিমেট কাছাকাছি করছি তাই আমাদের আনসার 2.89। তোমার পরীক্ষায় কম কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট দেখাইলাম আর কি কি করতে পারি। সো এই জন্য আমরা এই জায়গায় যখন কাটাকাটি করছি, এটাকে অ্যাকচুয়ালি ইকুয়াল না দিয়ে এইরকম যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই হিসাবগুলো করে ফেলছি। বাসায় হাতে হাতে করবা, তখন বুঝবা, জাস্ট চোখে টাকা দেখলে বুঝবা না যে কইতে কি কাটলাম। 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারকে টেনে দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন হবে? আচ্ছা, ঘাপলা কোথায়? তারকে টেনে দ্বিগুণ লম্বা করব, এই কথার মধ্যে সিরিয়াস ঘাপলা আছে। এই কথা মানে হচ্ছে নতুন দৈর্ঘ্যটা হবে আগের যে দৈর্ঘ্য তার দ্বিগুণ। তার মানে আগের দৈর্ঘ্যের সাথে তুমি ওই দৈর্ঘ্যকেই যোগ করছো। ভেবে দেখো, আমরা আগের দৈর্ঘ্যকে কিন্তু বড় এল দিয়ে লিখি আর এক্সট্রাটাকে ছোট এল দিয়ে লিখি। তার মানে কি বুঝে গেলাম? ছোট এল মানে আসলে আদি দৈর্ঘ্যের মানের সমান করা, বোঝা গেছে? দ্বিগুণ লম্বা করবা, ধরো 1 মিটারকে টেনে 2 মিটার করবা, তাহলে কত বাড়লো? 1 মিটারই বাড়লো, অর্থাৎ আদি দৈর্ঘ্যের মানটাই বৃদ্ধি পাইলো। এখন কত বলের প্রয়োজন, আমাকে বল বের করতে বলতেছে। তাহলে ওয়াই ইন্টু ছোট এল বাই বড় এল ইন্টু তোমার হচ্ছে এ। এই তো ডাইরেক্ট সূত্র আমাদের, তাই না? তাহলে মানটা বসাই দিই। এখানে ছোট এল আর বড় এল একই জিনিস, বাদ খালি ওয়াই আর এ সমান সমান ওয়াই আর এ। ওয়াই মানটা কত? 2 ইন্টু 10⁻11। আর ক্ষেত্রফলটা কত? 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাই 2 ইন্টু 10⁻7 কি আসলো? নিউটন, 2 পাওয়ার 7। এই যে অ্যান্সার বি। সুন্দর, মুখোমুখি হয়ে গেল। আইওটি 14-15, a 10 kg mass is suspended by a metallic string with a cross sectional area of 1 millimeter square। মানে বেসিক্যালি এখানে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 1 মিলিমিটার স্কোয়ার, ভর পেয়ে গেলাম 10 কেজি, length of the wire with the mass is suspended 4.02 মিটার। ভর ঝুলাইলে তখন তোমার দৈর্ঘ্য হয় 4.02, মানে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তখন 4.02। when the mass is removed, ভারটাকে খুলে ফেললে the length is reduced by 0.2 মিটার, তাহলে 0.2 মিটার কমে যাচ্ছে। কমে যাওয়া মানে ছোট এল, আর 4.02 মানে কি? বৃদ্ধি পাওয়ার পরের দৈর্ঘ্য, তাই না? তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত ছিল? 4 ছিল, বিয়োগ করলে বুঝতে পারতেছি। সো হোয়াট ইজ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য ওয়্যার? ওকে ওয়াই বের করতে বলতেছে, তাহলে ওয়াই সমান সমান এফ বাই এ ছোট এল বড় এল। সূত্রটা বদলাবে না, খালি বদলাচ্ছে তুমি কিভাবে অঙ্কটাকে সলভ করো। তাহলে সমান সমান বলটা কে প্রয়োগ করছে ভাই? 10 কেজি, তাহলে 10 কেজির জন্য 9.8 mg। এবার বড় এল আগের দৈর্ঘ্য, বি কেয়ারফুল, ভর ঝুলাইলে হয় এত আর ভর খুলে দিলে কমে যায় এত, এদের ডিফারেন্সটাই হচ্ছে আমার আদি দৈর্ঘ্য বা সিম্পলি 4 মিটার। এখন লাগবে ক্ষেত্রফল, 1 মিলিমিটার স্কোয়ার 10⁻⁻6 মিটার স্কোয়ার। আর ছোট এলটা কত? দৈর্ঘ্যের পরিবর্তন 0.02। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা ভদ্র বানানো শুরু করি। দেখো কি করা যায়। এখানে তোমার কাছে অনেকগুলো অ্যাপ্রোচ আছে আমরা সলভ করার জন্য। তো সবার আগে আমরা কাজ করি, আমরা এই 2 আর 4কে নিয়ে কাটাকাটি শুরু করি। তাহলে 0.02 এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি আমরা 2 ডিভাইডেড বাই 100 বা ধাক্কা মারো উপরে, এই নাও। তাহলে 0.02 এটাকে 2/100 উঠে যাবো উপরে। এই 2 এই 4 কাটলে উপরে 2, 2 আর 9.8 গুণ করলে হয় 19.6। এখন যত 10 টু দি পাওয়ার আছে সব হিসেবে আনো। এখানে একটা, এখানে দুইটা, তিনটা, নিচের -6 উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে 6 আর 3 তোমার হয়ে গেল 9। সো 19.6 10 টু দি পাওয়ার 9 এত প্যাসকেল। দেখা যাক উত্তর কি আছে আমাদের। তাহলে 19.6 এই যে এখানে আছে, বাট বি কেয়ারফুল, এটা কিন্তু 1.96। তো এখানে 10 দিয়ে ভাগ করলাম, এখানে 10 দিয়ে গুণ করলাম, এই নাও। ঠিক আছে, একটু বুঝে শুনে যোগ বিয়োগ করতে হবে। অঙ্ক হয়ে গেছে, সামনে আগাই। 2 মিটার দীর্ঘ ঝুলন্ত একটি তারের নিচের প্রান্তে 10 কেজি ভর ঝুলালে তার দৈর্ঘ্য এতটুকু বাড়ে।
তার ইয়ং এর গুণাঙ্ক এত হলে তারের ব্যাসার্ধ কত? তার মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল দিয়ে আমাদেরকে চিন্তা করা জিনিসটাকে এখন, তাহলে ওয়াই সমান সমান এফ বাই এ এল বাই এল। ক্ষেত্রফলের ভিতরে কিন্তু পাই আর স্কোয়ার লুকায় আছে, তো ধাক্কা দিয়ে দাও, তাহলে আর স্কোয়ার সমান সমান এফ এল, পাই থাকলো এখানে, ছোট এল থাকলো এখানে, ওয়াই চলে আসলো এখানে। দেখছো, জাস্ট আমি একটু সাইডটা চেঞ্জ করে ফেলছি, আর কিছু না, বাকি সব আগে জায়গায় আছে। তাহলে কাজ করি, রুট পরে আগে মানগুলা বসাই নি। এফ এর মান কত বলছে ভাই? 10 কেজি নাকি ঝুলাবে, তাহলে 10 ইন্টু 9.8। তারের আদি দৈর্ঘ্য 2 মিটার লম্বা তার, নিচে পাইয়ের জায়গায় থাকলো আমাদের পাই। ছোট এল মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন 0.6 মিলিমিটার বাড়ে। তো 0.6 মিলিমিটার মানে কি? ডিভাইডেড বাই 1000, বাট নিচে ভাগ না করে উপরে দিলাম আমি 1000, ইন্টু হচ্ছে ওয়াই। ওয়াই এর মান কত? 2 পাওয়ার 11। সো 2 পাওয়ার 11। যাই লিখছি সব কিন্তু আর স্কোয়ার। তাহলে এখন আসলে একটু কাটাকাটি করা জিনিসটাকে, কাটলে কিভাবে কাটতে পারো? ফার্স্ট অফ অল একদম সুন্দরভাবে এই দুই মরে গেছে বাদ। এখন 9.8 আর 0.6, তুমি চাইলে এই দুটাকে 98 আর 6 লিখতে পারো যদি মন চায় আর কি। তাহলে কাজ করি, আমরা এই কাজটাই করি। তো এটাকে 98 আর এটাকে আমরা 6 বানিয়ে দিলাম, পাইটা পড়ে আছে পাশে থাকুক, বাকি সব 10 গুলোকে একদিকে নিয়ে যাবো। এখন 10-এর 1 শূন্য 3, 4 শূন্য, নিচের 11, 11 উপরে গিয়ে 4 থেকে বাদ যাবে, 10 টু দি পাওয়ার -7। তো কি পেলাম আমরা? উপরে 98, নিচে 6 আর পাই, আর বাকি সব 10 হিজিবিজি। এখন এটাকে হচ্ছে আমরা ভদ্র বানাবো কিভাবে? কারণ ব্যাপার শুধু যোগ বিয়োগ গুণ ভাগ না, এবার এটা স্কোয়ার, একে আবার রুট দেওয়া লাগবে। রুট যেহেতু করতে চাচ্ছি, আমরা একটা কাজ করি, আমরা চালাকি করে এটাকে 98 না বলে 9.8 বলি। তাহলে আমরা কি আবার এখানে 10 ভাগ করছি, তাহলে এই পাশে আমাকে 10 গুণ দিতে হবে 7 থেকে 6। তো যখনই আমি রুটটা করব, আমার সুবিধা কি হবে? আমার সুবিধা এই জায়গাতেই হবে, 10 টু দি পাওয়ার -6 রুট করলে পাওয়ার হয়ে যাবে অর্ধেক। এই যে এই হলো আমার সবচেয়ে বড় সুবিধা। এখন আর কি থাকলো? উপরে 9.8 আর নিচে তোমার হচ্ছে 6 পাই, তবে রুট আকারে। এই নাও, বুঝছো? সো ফার্স্ট এই পাওয়ারটাকে বের করে দিছি, এবার জাস্ট একটু হিসাব করতে পারলে আমার অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, সো 9.8/6 পাই কি হতে পারে? চিন্তা করো, নিচে পাইটাকে 6 ভেবে 3 ভেবে নাও, তো 6 আর 3 ভেবে 3 6 18, উপরে 9 নিচে 18, কাটলে কত হয়? মোটামুটি হাফের মতো হয়। তার মানে এটা কাটলে মোটামুটি হবে তোমার হাফ, রুট হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -3। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, ম্যাথে 1/√2 মান মুখস্থ হওয়ার কথা, পড়ছো কিন্তু sin 45 cos 45। সো 1/√2 মানে 0.707। তাহলে আমাদের উত্তরটা 0.7 পাওয়ার -3 আশেপাশে যাওয়ার কথা। এবার দেখো 0.7 এর আশেপাশে কি আছে? খুবই ভালো, ডিরেক্টলি অ্যান্সার পাওয়া গেছে। এই যে 0.72 মিলিমিটার, কারণ 10 টু দি পাওয়ার -3 মানে তো ভাই মিলিমিটার, তাই না? সো দেখো মিলে গেছে। কিন্তু এগুলা বুঝতে হলে তোমার কিছু মান মনে রাখতেই হবে। যেমন আমি আরেকবার রিমাইন্ডার দেই, আমি অন্যান্য ক্লাসেও বলি, √2 সমান সমান 1.414, √3 সমান সমান 1.73। এই √2 কেই যদি এখন আমরা 1/√2 করি, মানে বেসিক্যালি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 0.707। √3 কেই যদি আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দেই, তাহলে 0.87। এই মানগুলো মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় তুমি তাড়াতাড়ি গেস করতে পারবা না, একটু মনে রাখতেই হবে। √2 ঢাকা ভার্সিটি পরীক্ষা মনে হয় এ নিয়ে প্রায় 4 থেকে 5 বার চলে আসছে, এই √2 এর শুধু মানটাই। সো একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, সামনে আগে আমরা আইওটি 2014-15। এ প্ল্যাটফর্ম ইজ সাসপেন্ডেড বাই 4 ওয়্যারস, মানে 4টা তার দিয়ে একটা প্ল্যাটফর্মকে ঝুলায় রাখছে। দ্য ওয়্যারস আর 3 মিটার লং, প্রত্যেকটা দড়ি বা তার 3 মিটার লম্বা, এবং প্রত্যেকেরই ব্যাস এখানে 2 মিলিমিটার। আর তোমাকে ইয়াংস মডুলাস দেওয়া আছে প্রত্যেকের জন্য 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। হাউ ফার উইল দ্য প্ল্যাটফর্ম ড্রপ ডিউ টু ইলংগেশন অফ দ্য ওয়্যারস ইফ এ 50 কেজি লোড ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য প্ল্যাটফর্ম? মেন কথা, 50 কেজিকে কয়জন মিলে আটকায় রাখছে? এবার চিন্তা করতে পারো, যে কতটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটার চারদিক থেকে, আচ্ছা এভাবে অ্যাকচুয়ালি আঁকলে ফিল করানো মুশকিল, আমি তোমাকে একটু অন্য থেকে দেখাই। ধরো আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম, এইভাবে একটু বাঁকা করে রাখতে হবে, এই যে
এই প্ল্যাটফর্ম, এটাকে 4 কর্নার থেকে এরকম 4টা দড়ি মিলে উপর থেকে এটাকে ঝুলায় রাখছে। আর তুমি করছো কি, তুমি আবার এই মাঝখান দিয়া এই জায়গাতে একটা ভর ঝুলাই দিছো। তো ফলাফল কি, এই ভরের জন্য একটা এমজি ফোর্স যাচ্ছে নিচে, কিন্তু এই ফোর্সটাকে কে ব্যালেন্স করছে, এই 4টা তার মিলে উপর দিকে যে টেনশন, এই টেনশনটা এই 4টা তারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাই না? এবং সবাই মিলেমিশে একটু নেমে গেছে। ওকে, তাহলে এটাকে বের করতে হবে যে কতটুকু এটা তোমার সাসপেন্ড হয়ে নিচে নামতে পারে। সো বেসিক্যালি আমরা ছোট এল কে বের করা অ্যাটেম্প্ট নিচ্ছি। তাহলে আমরা জানি ছোট এল সমান সমান এফ বাই এ ওয়াই ক্যাপিটাল এল, এই ছোট এল। তাহলে এখানে ফোর্সের মান কত, এম জি, এটা নিয়ে আমরা কোনো পায়া খাচ্ছি না। এম কত আর জি কত, এম তো হচ্ছে 50 কেজি, আর যেহেতু জি উল্লেখ করে নাই তাহলে আমরা 9.8 নিব। প্রত্যেকটা তারের লেন্থ কত, 3 মিটার করে। এখন ঘাপলাই জায়গাতেই ক্ষেত্রফলটা কি নিবা, ক্ষেত্রফল কিন্তু একটা না, 4 জন মিলে। এখন ব্যাসের মান তোমাকে দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে আমাদের ব্যাসার্ধ কত, 1 মিলিমিটার, তাহলে পাই আর স্কোয়ার। সো 1 মিলিমিটারকে স্কোয়ার করলে 10⁻⁻6 মিটার স্কোয়ার, ইন্টু তোমার হচ্ছে ওয়াই, ওয়াই এর মান কত বসে ভাই, 1.8 ইন্টু 10⁻11। ওকে, আসো কাটাকাটি করি। প্রথমে এক দেখা দেখো কিছু কাটতে পারো কিনা, যে ওরকম ভালো কিছু আছে কিনা। আছে, এই 3 আর 1.8, 3 6 18, তাহলে কি এটা 0.6 হয়ে গেল। আমরা লিখবো না 0.6, আমরা 9.8 আর 0.6 এদিকে লিখবো এভাবে 98/6, বসেই করলাম। 3 6 18 0.6, 9.8 0.6, দশমিক বাদ দিয়ে 98 আর 6, তাহলে উপরে থাকলো আমাদের এই 50, 3 তো বাদ, নিচের এই পাইটা পাইয়ের মতোই পড়ে আছে, আর শুধু -6 আর তোমার আছে +11, তাই নিচে হচ্ছে +5, যেটা উপরে গেলে হয়ে যাবে -5, 10⁻⁻5। এই নাও অন্তরা, একটু তো বুঝে গেছি। এবার আগে করতে পারি, কাটো ভাই, কাটার উপরে কোনো ওষুধ নাই। তাই যে আমরা এই 6 আর 98 কাটাকাটি করার অ্যাটেম্প্ট নেই, বা তুমি যদি আরো অনেক কাটতে চাও কাটতে পারো, বাট ব্যাপারটা হচ্ছে কতক্ষণ কাটবা, এটা এখন অ্যাপ্রক্সিমেটলি আগাইতে পারলে খুব ভালো হয়। আর তুমি মনে না ভাই আমি এটাকে আরো তাড়াতাড়ি করতে চাই, ঠিক আছে করো, যে যেভাবে কাটতে পারো এখন চিন্তা করা শুরু করে দাও। দেখো আমি যে কাজটা করবো, আমার মাথায় যে ঘুরতেছে সেটা হইলো যে আমি যদি এই 98 কে পাই দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, পাইকে স্কোয়ার করলে কিন্তু মোটামুটি 98 9.8 কিন্তু পাওয়া যায়। তাহলে আমি যদি এটাকে 500 চিন্তা করি, তাইলে এটা কি 9.8 হয়ে যাবে, আর পাইকে স্কোয়ার করলে তোমার হয় মোটামুটি 9 পয়েন্ট, মানে উপরে আমাদের একটা পাই পড়ে থাকবে, আর নিচে চলে আসলো আমার 6 ইন্টু 10⁻⁻5। আমি কি করলাম তোমাকে আবার বলতেছি, এইটাকে আমি 9.8 ধরে একটা শূন্যকে দিয়ে দিলাম, একে ভাগ করলাম, একে গুণ করলাম। ওকে, নিচের একটা পাই আর উপরে 9.8 কাটাকাটি করে উপরে মোটামুটি পাই পড়ে থাকলো। এখন যদি কাটাকাটি করি আরেকবার, এখনই দেখো 5/6 আছে না, তুই চাইলে সর্বোচ্চ 50/6, 25/3 তুই চিন্তা করতে পারো, তাই না? তো যদি আমি 25/3 চিন্তা করি, এই যে কিভাবে করলাম বলতেছি, 50/6, 25/3, তার সাথে থাকলো এই যে একটা পাই, একটা শূন্য ওকে দিয়ে দাও, 10⁻⁻4। তো এই পর্যন্ত আমি আসছি। এবার এই পাইকে আর এই 3কে মোটামুটি ভ্যানিশ করে দেওয়া যেতে পারে, তাহলে আমাদের অ্যান্সারে কিন্তু 25 10⁻⁻4 এত মিটার, মোটামুটি এটা আশেপাশে গেছে, 25 ইন্টু 10⁻⁻4 এত মিটার, ঠিক আছে? তো এখন দেখো তো কোন উত্তরটা আমাদের কাছাকাছি আসে। 25 এর চেয়ে একটু বড় কোনটা হয়, এখন আমাদের হয়তো বা কাটাকাটির মধ্যে অনেক বেশি কম বেশি হয়ে গেছে, যেটার জন্য এখানে উত্তরটা বেশ ভ্যারি করতেছে। বাট ঠিক আছে, যদি আমি ধরতেও চাই এই মিটারকে যদি আমরা মিলিমিটার করতে চাই, তাহলে কদে গুণ করতে হবে, লজিক্যালি ভাবো 10⁻⁻4 কিন্তু এটা হবে না। তুমি যদি এটাকে চাও মিলিমিটার আনতে 10⁻−3 করতে হবে, সো এখানে 10 দিয়ে গুণ করতে হবে, আর তোমার সেখানে 10 দিয়ে ভাগ করতে হবে। সো যদি আমরা এই কাজটা করি, তাহলে -4 থেকে 10 দিয়ে ভাগ করলাম, আর 10 দিয়ে তোমার এখানে গুণ করলাম, 250 এত মিটার, তা 250 মিলিমিটার ধারের কাজ যায় না। তাহলে আমরা একটা সেন্টিমিটার চেক দিয়ে ফেলি। তো যদি আমরা এটাকে সেন্টিমিটার আনতে চাই, 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 25 ইন্টু 10⁻⁻2 এত সেন্টিমিটার, তাহলে 0.25। তাহলে 0.25 এর কাছাকাছি যে উত্তর সেই,
তাহলে এখন যদিও অঙ্কটা অনেক বেশি ডেভিয়েট হয়ে গেছে, বাট দেখে বুঝতে পারতেছি যে এই উত্তরটা আমাদের 0.42 সবচেয়ে কাছে। প্রবলেম এটি, ক্যালকুলেটর ছাড়া তুমি চাইলেও খুব যে বেশি গেস করতে পারবা তা আসলে না। তো আমরা যদি চাই এটাকে একবার ক্যালকুলেটরে চেক করে দেখতে পারি যে এটার কি অবস্থা আসে। একটু আপনাকে দেখে বলি যে যদি আমরা ক্যালকুলেটর করি এই মানটা কত আসতে পারে। আচ্ছা না, এটা করলে অ্যাকচুয়ালি মানটা বেশ বড় আসে, 0.65। বললাম না যে এখানে অ্যাপ্রক্সিমেট করতে গেলে প্রবলেমটা এই জায়গাতেই যে তোমার অ্যান্সারের সাথে এই অ্যান্সার তো লার্জলি ভ্যারি করতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি একবার ক্যালকুলেটরে বসাই দেখি যে কত আসে। আচ্ছা এই জায়গা পর্যন্ত আমরা কোনো ঘাপলা করি নাই, তাহলে এই জায়গাতে একটু বসাই দিই, চেক দিই একবার কত হয়। 50 × 98 ডিভাইডেড বাই হচ্ছে 6 পাই ইন্টু 10⁻⁻5। না ঠিক আছে, আমাদের গেস এত খারাপ ছিল না। আমাদের এখানে 2.59 10⁻³ তো এটা কিন্তু মিলছে। তার মানে উত্তরটা এখানে সামহাও আমাদের অপশনের মধ্যে নাই, এই জায়গাতে আমাদের অপশনের মধ্যে অ্যান্সারটাই নাই। ঠিক আছে, ব্যাপার না, এটা হইতে পারে। তো বুঝতে পারছি না, তো উত্তর ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট ওখানে অ্যান্সার নাই। কুয়েট 13-14, 10-11, রুয়েট 13-14, এই প্রবলেম আসি। 2 মিটার দৈর্ঘ্য এবং 1 mm² প্রস্থচ্ছেদে একটা স্টিল তারের মুক্ত প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? একদম স্ট্যান্ডার্ড প্রবলেম, আমি এটা সলভ করতেছিলাম। তাহলে এল সমান সমান এফ এল বাই এ ওয়াই, ডাইরেক্ট বসাই দিব। ঠিক আছে, তা তুমি কত বল প্রয়োগ করবা? 20 নিউটন। আর তোমার এখানে দৈর্ঘ্যটা কত হবে? 2 মিটার। ক্ষেত্রফল কত? 1 মিলিমিটার², 10⁻⁻6। আর ওয়াই কত? 2 × 10⁻11। তো দেখো রে ভাই, কাটাকাটি করলে কি থাকে? এই দুই ক্যান্সেল হয়ে গেল, থাকলো এটা 2, নিচে -6, 11 + 5, উপরে গিয়ে 6, সো 2 × 10⁻6 এত নিউটন। কোথায় আছে উত্তর? 2 × 10⁻6 এত। আচ্ছা ডিরেক্টলি অ্যান্সার কোথায় নেই, বাট আমরা যদি চাই এটাকে কনভার্ট করতে পারি। যদি আমরা কিলোমিটার আনতে চাইতে কি করতে হবে? কিলোমিটার আনতে তোমাকে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, সো 2 × 10⁻3 এত কিলো নিউটন। ওকে, সরি একটু একক তো ভুল লিখছি, নিউটন কেন লিখছি? এটা তো আমরা তো বের করলাম দৈর্ঘ্য, আমি ভুলে বল লিখেছি, সরি। তো আছে মিটার, তাহলে মিটার থেকে কিলোমিটার সমস্যা নাই, তাই 2 পাওয়ার এত 3 কিলোমিটার। বাট আনফরচুনেটলি এখানেও দেখো কোথাও কিন্তু তোমাকে অ্যান্সার দেয়া নাই, খেয়াল করছো? আমি কথা চেক করি, এখানে এফ এন তোমার 20 নিউটন, বড় এল তোমার হচ্ছে 2 মিটার, আর ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার², সো 10⁻6, আর হচ্ছে 2/11। তো 2 দিয়ে কাটা হয়ে গেল, থাকলো আমাদের 20, এখানে 6, 11, 5, 1 6। না ঠিক আছে, এটার ক্ষেত্রেও আনফরচুনেট আমাদের অ্যান্সার নাই, সমস্যা নাই। চুয়েট 9, 10, 3, 4। 1 মিলিমিটার² প্রস্থবিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি 5% করতে হয়, তাহলে কি পয়েন্ট বল প্রয়োগ করতে হবে? এই জায়গাটা খেয়াল করো যে দৈর্ঘ্য 5% বৃদ্ধি করব, এই কথা আসলে মানে কি? এই কথা মানে হচ্ছে L/L বা বিকৃতি সমান সমান তোমার হচ্ছে 5%। তো তোমাকে এটাই কাজে লাগে এখন বের করতে হবে কি পরিমাণের বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি যে y সমান সমান F/A, L/L। তাহলে F সমান সমান y/a ছোট l ডিভাইড তোমার হচ্ছে বড় l। আমি মানটা বসাই দিব। y এর মান কোথায় দেওয়া আছে? 2 × 10⁻11 প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে। এখন লাগবে ক্ষেত্রফল 1 মিটার², সো 10⁻⁻6, এবং তার সাথে L/L 5%, তাহলে হচ্ছে 5/100। এখন গুণ দিব আমরা। তো খেয়াল করো 5 আর 2 গুণ করলে কিন্তু এমনিও 10ই হচ্ছে, সো 10 আর তোমার 11, 12, 12 থেকে 6 বাদে 6, আর 2 বাদ দিব, সো 10⁻4। এত নিউটন বল প্রয়োগ করলেই আমরা এই ঘরটা ঘটাতে পারবো, বুঝতে পারছি? এবার একটা ডিফারেন্ট প্রবলেমে আসি, এবং এটা ক্যালকুলেট ছাড়া এক্সাক্ট অ্যান্সার আসা আসলে মুশকিল হয়ে যাবে। কিন্তু দেখি কি বলছে। তারা বলতেছে যে একটি দেয়াল থেকে, তো ধরলাম এটা আমাদের দেয়াল, একটি দেয়াল থেকে 4.8 মিলিমিটার ব্যাসের একটা আনুভূমিক দণ্ড 5.3 সেন্টিমিটার লম্বা প্রক্ষিপ্ত আছে। প্রক্ষিপ্ত কথার মানে হচ্ছে দেয়াল থেকে যে তোমার এই রডটা বের হয়ে আছে, সেই রডটার যে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের 5.3। তো লিখে রাখতেছি 5.3 সেন্টিমিটার এই দৈর্ঘ্য। আর এটা যে ব্যাস, এই দিক বরাবর এর মান তোমাকে দেওয়া আছে 4.8 সেন্টিমিটার। দণ্ডটির শেষ প্রান্তে এই জায়গা দিয়ে আমরা একটা ওয়েট ঝুলাই দিব, এটা কত? 1200 কেজি। তাইলে ওয়েট কত হলো? 1200 × 9.8, এটা হচ্ছে আমাদের এখানে প্রযুক্ত বল হয়ে গেল এত নিউটন।
এখন অ্যালুমিনিয়ামের ব্যবর্তন গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক সবগুলো একই কথা, মানে বেসিক হচ্ছে ইটা। এখন যদি দণ্ডের ভরকে আমরা উপেক্ষা করি, তাহলে এর ব্যবর্তন পীড়ন কত বের করতে হবে। সো পীড়ন কি? পীড়ন হচ্ছে ডিরেক্টলি এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফটা কত? এফটা হচ্ছে 1200 কেজির ওজন ডিভাইড বাই ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার, তাই না? তাহলে পাই ইন্টু তোমার এখানে আর কত 4.8, কিন্তু তোমার এখানে ব্যাসের মান, তো তুমি চাও পাই ডি স্কোয়ার বাই 4, ওটাও লিখতে পারো। তাহলে আমরা 4.8 কে স্কোয়ার করব পাই বাই 4 ডি স্কোয়ার। কিন্তু একটা ছোট্ট ইস্যু আছে, 4.8 কি ভাই সেন্টিমিটার না? তাহলে কি আমরা 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নিচে 100 স্কোয়ার দেওয়া ভাগ, বা উপরে 100 স্কোয়ার দ্বারা তুমি গুণ আছো। আসলে বুঝতে পারছি কি হইলো, কারণ 4.8 সেন্টিমিটার, তো ওকে যদি আমি এখন মিটারে আনতে চাই, তাকে 10⁻⁻4 থাকবে নিচে, বা উপরে হবে 10⁻4। এবার আমরা কিভাবে কাটাকাটি করতে পারি? একটা কাজ করতে পারো, তুমি 4.8টাকে চাইলে ভাঙতে পারো এভাবে যে 48/10, আর 48 তুমি স্কোয়ার করবা কি দিয়ে, এটা হচ্ছে মেইন সমস্যা। বাট সেটা করার আগে আরেকটা উত্তর দিই, সেটা হলো এই 4 এবং 12কে গুণ করে আমরা 48 লিখতে পারি, 9.8 রাখতে পারি, এই 2 শূন্য এখানে উঠাইতে পারি, তাই 10⁻6 পাইয়ের জায়গায় পাই রাখতে পারি। মানে কাটাকাটি করার আগে অন্তত আমরা এটা করতে পারি। এটা কেন করলাম, তার কারণ হচ্ছে 4.8 স্কোয়ার এই কথা মানে হচ্ছে 48/10 স্কোয়ার। তাহলে 48 স্কোয়ার মানে 48 দুইবার গুণ করে আছে, আর নিচে 10 স্কোয়ার মানে তোমার হচ্ছে 100, যে 100 যাবে উপরে। বুঝতে পারছি? এখন দেখো তো কাটাকাটি ইজি হয়ে গেল না? সো এই 48 এই 40 তোমার হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। এটা বাদে আমি কি কাটাকাটি করতে পারতেছি? এই 9.8 আর তোমার হচ্ছে এই 48, অ্যাকচুয়ালি খুব একটা সুন্দর কাটাকাটি যাবে না, সো এখানে থেমে যেতে পারি, এটা হলে ভালো হয়। তাহলে আমরা 9.8 আর তোমার নিচে হচ্ছে 48 পাই রাখলাম, 48 পাই 9.8, 6 আর তোমার 2 হচ্ছে 8, সো ইন্টু 10⁻8। এটা যদি আর কাটাকাটি করতে চাও, এখানে সর্বোচ্চ পাই বাই 48 এরকম একটা আনতে পারো, বাট তাতে খুব যেটা যায় আসে তা না। মানে মোটামুটি চাইলে আমরা লিখতে পারি পাই ডিভাইডেড বাই 48 ইন্টু 10⁻8, এত প্যাসকেল। বাট দরকার নেই, আমরা এখানে থামতে পারি। তো আমাদের প্রথম কোশ্চেন কিন্তু সলভ করা হয়ে গেল, যে আমাদের ব্যবর্তন পীড়নের মানটা কত। এখন তুমি যে বলে যে এই দণ্ডটির প্রান্তের উলম্ব বিচ্যুতি বের করো, এই কথা মানে কি? তুমি যখন এই দণ্ডের এই লাস্ট মাথায় একটা ওয়েট ঝুলাই দিচ্ছ, তখন এই দণ্ডটা অ্যাকচুয়ালি বাঁকায়া যাবে, হালকা খুব নিচে নেমে যাবে। এই কথার মানে হচ্ছে এইটা, যে যখন আমরা দেয়াল থেকে এই বস্তুটাকে দিছিলাম ঝুলায়ে, এইভাবে এই যে রডটাকে রাখা আছে, আমি একটা নর্মাল লাইন টানছি, এই যে এভাবে থাকার কথা ছিল। বাট তুমি যখন এটার শেষ প্রান্তে একটা ওজন ঝুলাই দিচ্ছ, তখন রডটা কিন্তু বাঁকা হয়ে নেমে যাবে। এটা কিন্তু সুন্দর এভাবে নামবে না, এটা কিন্তু কার্ভ হবে। বাট তোমাকে বোঝানোর খাতিরে আমি আঁকলাম এভাবে। তাহলে এখন দেখো, তুমি যে যতটুকু অ্যাঙ্গেল ঘুরে যাচ্ছ, এই যে মোচড় দিচ্ছ, ওই মোমেন্টে তোমার কিন্তু একটু উলম্ব স্মরণ হচ্ছে, মানে লাস্ট মাথা নিচে নেমে গেছে। তোমাকে প্রশ্নে এটাই জিজ্ঞেস করতেছে 2 নাম্বার প্রশ্নে, যে উলম্ব বিচ্যুতি মানটা বের করো। তো আমাদেরকে ডিরেক্টলি সূত্র ইউজ করতে হবে। সূত্রে কাজ করা যাবে যে আমরা জানি আমাদের এখানে ট্যান থিটা আর থিটা মোটামুটি আসলে সেমই হবে। কিভাবে বের করতে হয়? আমাদের বইয়ের সূত্র দেওয়া ছিল এফ বাই এ ইন্টু ইটা, আমাদের বইয়ে কিন্তু দেওয়া ছিল। তখন ডিরেক্টলি এফ এর মানটা বসাবো, এর মানটা বসাবো। অ্যাকচুয়ালি এফ বাই এ মানটা তুমি অলরেডি বের করে রাখছো, খালি ভাগ দিতে হবে ইটার মানটাকে দিয়ে, তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে। মানটা বসায় দেই এফ বাই এ, তার পরিবর্তে যে এটা পাই ডিভাইডেড বাই 48 ইন্টু 10⁻8, এই যে পাই বাই আছে পাওয়ার 8, আর ভাগ দিব ইটা দিয়ে। ইটা কোনটা? 3 ইন্টু 10⁻10, সো 3 ইন্টু 10⁻10। এই যে, তাহলে এখন এই অনুপাতটা কি ইন্ডিকেট করতে আসে? আসলে ট্যান থিটার পরিবর্তে আনছি, তার মানে যে আমরা চাই এটাকে এভাবে লিখতে পারি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই অনুপাতটাকে আমরা অ্যাকচুয়ালি ওয়াই ডিভাইডেড বাই যে লম্বা মানটা, এই যে দৈর্ঘ্যটা, এই যে 5.3 সেন্টিমিটার, মানে ওইখানে চিন্তা করলে যে আমারটা ভূমি, সেটা লিখতে পারি। সো ওয়াই ডিভাইড বাই 5.3, মানে আমরা কিন্তু এখানে সেন্টিমিটার এককেই রেখে সামনে আগানোর প্ল্যান করতেছি, তাই না?
এখন এখান থেকে কাটাকাটি করা লিটারে অনেক মুশকিল একটা কাজ, দরকার নাই, আমার সোজা পাশে লিখে রাখি। তো তার মানে আমাদের এই রডটা যতটুকু নিচে নেমে যাবে 5 থেকে উপরে উঠাই দাও, তাহলে 5.3 পাই ডিভাইড বাই তোমার নিচে হচ্ছে 48 ইন্টু 3, আর 8 এবং 10 যদি উপরে যায় 10⁻², এবং এককটা কি হবে, এটা হবে সেন্টিমিটারে, তার কারণ আমরা কিন্তু 5.3 বলেছিলাম সেন্টিমিটারে। সো অবভিয়াসলি এই ধরনের জিনিস তোমাদের পরীক্ষায় আসা কোনো কারণ নাই এত মানে খারাপ খারাপ মান দিয়ে, বাট কিভাবে করতে পারবো যদি পরীক্ষায় চলেও আসে, হোপফুলি আমরা অন্তত এটা দেখে এটা গেস করতে পারছি যে অন্তত কিভাবে আমরা ট্যাকেল দিব আমরা, তাই না? ঠিক আছে, তো সামনে আগাইতে পারি। দেখো এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, বুয়েটে 2016-17 সালে এটা রিটেন পরীক্ষা আসছিল, খুবই ইন্টারেস্টিং, ভালো করে খেয়াল করো। আমাকে বলতেছে যে পানির উপরিতলের যে ঘনত্ব, এই সারফেসে যে ঘনত্ব, সেই মানটা হচ্ছে 1030 কেজি পার মিটার কিউব। মানে আমি যে এই মানটা, এটাকে 1030 ভেঙে ফেলছি, তাই যদি হয় তাহলে আমাদের তো এটা সমুদ্র পৃষ্ঠ অনেক গভীর, তাই না? আমি জানতে চাচ্ছি এই পৃষ্ঠ হতে তুমি এমন একটা গভীরতায় যাও যেই জায়গাতে তোমার চাপের মানটা হবে 800 এটিএম, কিন্তু এটিএম তো ভাই লেখা যাবে না, অঙ্ক করতে হলে ওকে প্যাসকেল করতে হবে। সো 10⁵ গুণ করে করলাম আমি প্যাসকেল। এই যে পয়েন্ট, এইখানে পানির ঘনত্ব কত এটা বের করতে হবে, মানে এই গভীরতায় রো ডি ডেপথ, এই গভীরতায় পানির ঘনত্ব কত সেটা বের করতে হবে। আমাকে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে পানির সংনম্যতা। একটু মনে করাই আসি, সংনম্যতা জিনিসটা কি ছিল। সংনম্যতাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, ঠিক আছে? আর তোমাকে এখানে এক অ্যাটমসফেরিক প্রেসার বলতে মানে 1.013 পাওয়ার 5 ধরতে বসে, আমার তো ক্যালকুলেটর নাই, তাই না? আমি সেখানে পাওয়ার 5 লিখছি। কিন্তু মেইন ঘটনা হইলো ক্যালকুলেটর বাদ দিই, সেটা হচ্ছে গভীরতায় গেলে মানে চাপ বৃদ্ধি পেলে এখানে ঘনত্ব বদলা যায়। এটা আমি সলভ করবো কেমনে, মানে লজিকটা কি হবে? সেটা হচ্ছে এভাবে, পানির ভর যখন তুমি সারফেসে আসো পানির ভর যাই হবে, যখন তুমি গভীরে যাবা ওই নির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু ভর চেঞ্জ হবে না, এম উপরেও যা এম কিন্তু নিচেও তা। তাহলে প্রথম শর্ত হবে ভাই আপনি যেখানেই যান ভরকে হাত দেওয়া যাবে না। তাহলে আমরা জানি রো সমান সমান এম বাই ভি, বা এম সমান সমান ঘনত্ব ইন্টু আয়তন। যখন সারফেসে আসো সারফেসের ঘনত্ব সারফেসের আয়তন, আর যখন নিচে নামছো গভীরতায় ডেপথে, ডেপথের ঘনত্ব ডেপথের আয়তন, কিন্তু গুণফল সেম থাকতে হবে। আমি কি চাই? আমি চাই ডেপথে গেলে ঘনত্বের কি অবস্থা সেটা বের করব। তো সারফেসের মানের সাথে যদি আমি ভিএস আর ভিডির অনুপাতটা বসায়া দিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। আমি কোত্থেকে পাবো ভিএস আর ভিডি অনুপাত? এই তোমাকে হেল্প করবে আয়তন গুণাঙ্ক। কেন? কারণ আমরা পড়ছি আয়তন গুণাঙ্কের শর্ত বা সংজ্ঞাটাই হচ্ছে তুমি চাপ প্রয়োগ করবা এবং আয়তনের বিকৃতি ঘটাবা, এরকমটা, তাই না ভাই? কাজ করতে পারি, এটাকে আপাতত উল্টে আগে লিখি। তার মানে হচ্ছে বিটাকে টান মারো এই পাশে, তাহলে পি বাই বি সমান সমান ডেল্টা ভি ভাগ ভি লেখা যায় তো নাকি ভাই? পি বাই বি ডেল্টা ভি বাই ভি। ডেল্টা ভি কোত্থেকে আসলো? আয়তনের পরিবর্তন, সারফেসের আয়তন আর গভীরতার আয়তন। সারফেসে অবশ্যই আয়তন বেশি, গভীরতায় চাপা খেয়ে আয়তন গেছে কমে, কিন্তু কার সাপেক্ষে? সারফেসের সাপেক্ষে, কারণ তুমি তো এখান থেকে নামতে নামতে এই পর্যন্ত আসছো, তাহলে আদি আয়তন তো ওই ছিল তোমার সারফেসে ছিল, এখন পরিবর্তন হচ্ছে এই গভীরতায়। যখন অনুপাতটা করি তা কি পাচ্ছি? 1 মাইনাস ভিডি বাই ভিএস, আর এই পাশে পাচ্ছি আমরা পি বাই বি। তো যেমন পক্ষান্তর করি আমাকে এমনটা পাই না যে ভাই ভিডি বাই ভিএস সমান সমান 1 মাইনাস পি বাই বি? দেখো তো এটা তো পারার কথা, পক্ষান্তর করলাম চলে আসলো ভিডি বাই ভিএস সমান সমান 1 মাইনাস পি বাই বি। এটাকে ধরে তো এখানে বসাই দিলেই পারি। তার মানে আমরা লিখতে পারি গভীরতায় গেলে ঘনত্ব যেটা হবে সেটা হবে সারফেসে যা হয় ডিভাইডেড বাই নিচে তোমার হচ্ছে ভিডি বাই ভিএস। সো পুরোটা কপি মারো, 1 মাইনাস পি বাই বি, এই যে।
সো এইটা হচ্ছে আমাদের সেই অসাধারণ সূত্র যে তুমি যদি গভীরতায় যাও তা ডাইরেক্ট তোমার ঘনত্বের যে মান হবে সেটা হবে এইটা, রো এস ডিভাইডেড বাই 1 - p/b। এই সূত্র তোমাদের জানা কথা না নরমালি। কোত্থেকে আসছে? ভর সেম থাকতে হবে, ওই কনসেপ্টে ঘুরতে 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 এই পর্যন্ত চলে আসছে। এখন আমরা মানগুলো বসাবো, বসালেই হয়ে যাবে। তাহলে আসলে মানটা বসাই দিই, এখন কষ্ট করলামই। তাহলে আমাদের সারফেসের ঘনত্ব ছিল 1030 ডিভাইড বাই 1 মাইনাস চাপের মানটা কত? 800 অ্যাটমসফিয়ার। তো গুণ করলাম 10^5 দিয়ে। এখন কি লাগবে? 1/b। এখানেই চালাকি, 1/b এর মান তোমাকে দিয়েই দেওয়া আছে 45.8 ইন্টু 10^11। তো যে আমরা বসাই দেই, বসাই দিলেই আমাদের ডিরেক্টলি ওই গভীরতায় ঘনত্বের মানটা চলে আসবে, মোটামুটি 1060। আসুক কিছু একটা, আমরা এখানে মান নিয়ে বদার হব না। আমাদের এখানে মেইন ঘটনা হচ্ছে অঙ্কটা সলভ করার ওয়ে কি ছিল। এই ওয়েটা তোমার যদি বুঝতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যার কথা না। হোপফুলি আমি তোমাকে বুঝাই বলতে পারছি যে এই জিনিসটা কিভাবে আসে, তাই না? সো ইস্যুটা হচ্ছে গভীরতার সাথে কিভাবে চাপ চেঞ্জ হয়, এটা মনে রাখা। আচ্ছা, চেক করে দেখলাম এটা মানটা 1070। যাক, আমাদের সংখ্যা মান নিয়ে বদার হওয়ার কিছু না। তুই অঙ্কটা বুঝছো কি না এটা হচ্ছে আমার এখানে মেইন কনসার্ন। হোপফুলি আমি ক্লিয়ার করে বুঝতে পারছি। তা যে কনফিউশন থাকে তুমি একটু আবার এই ভিডিও আগা পেছা করে দেখবা, তাহলে পেয়ে যাবা। আর লাস্ট টাইমটা মনে রাখলে খুবই ভালো হয়। ঠিক আছে, তা চলো আমার সামনে আগাই এখান থেকে। আচ্ছা, তাহলে এখন বুয়েট 8-9 কুয়েট 3-4 সেম টাইপের প্রশ্ন। 2/8 চাপে সীসার ঘনত্ব কত হবে বের করতে হবে, যে সীসার স্বাভাবিক ঘনত্ব হয় 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা ঠিক আগের যে সূত্র ওটাকে আবার ইউজ করতে পারি। তো ধরো কি ছিল, নতুন যে ঘনত্ব হবে রো প্রাইম সমান সমান আর যে নর্মাল ঘনত্ব 1 - p/b, এই তো, তাই না? এখন খেয়াল করে দেখো তুমি যে উপরে ঘনত্বের মানটাকে তুমি যেই এককে বসা যায় আসে না, তার কারণ নিচে পি আর বির এককটা কাটাকাটি গিয়ে একক আর থাকেই না। তার মানে উপরে তুমি লবে যে একক বসাবা ফলাফল সে এককেই বের হবে। চাপের মানটা হচ্ছে 2 × 10⁸, আর এখানে তোমার নিচে যে বি বা সিম্পলি আয়তন গুণাঙ্ক আছে এইটা। যেটা কাজ করতে পারি আমরা, এখানে 0.80 কে 100 দ্বারা গুণ করলে আমরা 80 লিখতে পারি। আর এখানে 10⁻10 কে যদি আমরা গুণ করে দেই, আরো সরি, এখানে 0.80 কে আমরা 1 তে গুণ করব আর 10^10 কে 1 তে ভাগ করব, তাহলে হবে তোমার 10⁸। যদি কাটাকাটি করতে চাই আমরা বলতে পারি 11.4 ডিভাইড বাই 1 - 2 ডিভাইড বাই 80, অর্থাৎ আমরা পাওয়ার গুলোকে বাদ দিয়ে ফেলতে পারি। আর তাহলে নিচে কি পড়ে থাকতেছে 11.4 ডিভাইড বাই 2/80 মানে 1/40, তাহলে তোমার হচ্ছে 0.025। কাটাকাটি করতে চাই 1 - 2/80 1/4 মানে তোমার হচ্ছে 0.25, আর এটা শূন্য, তাহলে 0.025। এখন এরপর আসলে আর আমাদের মুখে মুখে করতে পারার কথা না, এটা করলে মানটা আসবে 11.6 গ্রাম পার সিসি। আচ্ছা, যাদের এই কনভার্সন নিয়ে প্রবলেম হয় এটা মনে রাখতে পারো পানির ক্ষেত্রে, যে পানি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর এটাই সমান সমান তোমার হচ্ছে 1 গ্রাম পার সিসি। অর্থাৎ তোমরা যদি চাও তোমরা এভাবে পানির ঘনত্বকে রেফারেন্স মনে রেখে যে কোনো কনভার্ট করতে পারবা, যে গ্রাম পার সিসি 1000 হলে সরি কেজি পার মিটার কিউবে 1000 হলে গ্রাম পার সিসি 1 হবে। ঠিক আছে, সো এই অঙ্কটা ডিরেক্টলি কিভাবে করলাম সেটা আমি আগের অঙ্কের শর্টকাট তোমাকে বলে আসছিলাম। ঠিক আছে, 1 মিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে যদি পয়সন রেশিও হয় 0.25। তাহলে আমরা জানি পয়সন রেশিও 0.25 সমান সমান উপরে হবে তোমার ব্যাসের জন্য মানে পার্শ্ব বিকৃতি, আর তোমার নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দেখো খেয়াল করে তারের দৈর্ঘ্য 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়, তাহলে পরিবর্তন কার সাপেক্ষে? 1 মিটারের সাপেক্ষে। একক সেম হইতে হবে, যেহেতু আমি এটাকে সেন্টিমিটারে লিখছি তাই 1 মিটারকে আমি 100 সেন্টিমিটার দিয়ে লিখলাম। ঠিক আছে, তাই কি লিখতে পারি যে d/d সমান সমান 0.025 বা সিম্পলি 1/4 ইন্টু তোমার হচ্ছে এখানে 5 ডিভাইডেড বাই 100 তো আগে থেকে ছিল,
আরো অ্যাড হইলো 2 শূন্য। এখন তুমি যেটাকে বড় ডি দিয়ে গুণ করে দাও, তুমি একবারে পেয়ে যাবা ছোট ডি এর মান। একটা কাজ করি, আমরা একবার এখানে তাহলে বড় ডিটাকেও ওপাশে গুণ করে দিই। এখন ডিপেন্ড করে তুমি কোন এককে পাইতে চাও। যেমন আদি ব্যাসের মান তোমার 1 মিলিমিটার, তো যদি আমি 1 দিয়ে গুণ করি দ্যাট মিনস আমি ম্যাথটাকে মিলিমিটারে সলভ করতেছি, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের ডাটা নিয়ে কোনো ইস্যুই হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে 4 এবং 5 যে কাটাকাটি করি 1.25 1.25 আর 2 4 10 টু দি পাওয়ার -4 এত মিলিমিটার। এখন দেখো যে কাশের মানটা মিলে কিনা, 1.25 10 টু দি পাওয়ার -4 না, মিলিমিটারটা মিলতেছে না। এখানে 10 পাওয়ার -7 12 কেস দেওয়া আছে। এটা কাজ করি, এটাকে আমরা তাহলে মিটারে কনভার্ট করে ফেলি। তাহলে 1.25 যদি আরো 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 থেকে আরো 3 বাদ দিয়ে 7 হয়ে গেল, তাহলে এত মিটার। তাহলে 1.25 10 টু দি পাওয়ার -7 এত মিটার, এটা এখানে আছে। ঠিক আছে, একদম ডাইরেক্ট পয়সনের রেশিওর সূত্রকে বসায় দিয়ে ম্যাথটা আমরা সলভ করে ফেললাম। সিম্পল, কোনো গ্যাঞ্জাম নেই এখানে। বল প্রয়োগের ফলে একটা তারের দৈর্ঘ্য 1% যদি পরিবর্তন হয়, তাহলে এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তিত হবে? চিন্তা করে দেখো, পয়সনের অনুপাত 0.2 সমান সমান তোমাকে জিজ্ঞেস করতেছে ব্যাসের কি পরিবর্তনটা হচ্ছে, ডি বাই ডি কার সাপেক্ষে? তারের দৈর্ঘ্যের পরিবর্তনের সাপেক্ষে। তাহলে 0.2 ইন্টু হচ্ছে এল বাই এল, দৈর্ঘ্যের পরিবর্তন কত তোমাকে দেওয়া আছে এখানে 1%। সো এটা কি আমাদের ডি বাই ডি এর পার্সেন্টেজ ফর্মে চলে আসছে, তোমার হচ্ছে 0.2%। ডিরেক্টলি আনসার, জাস্ট অনুপাতটাকে গুণ করে দিলেই উত্তর শেষ, আর পার্সেন্ট আলাদা করতে হচ্ছে না এখানে। 3 মিটার দীর্ঘ এবং 3 মিলিমিটার ব্যাসার্ধের একটি তারকে টানলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.2 মিলিমিটার। তারটির ব্যাস কতটুকু কমবে যদি পয়সনের অনুপাত হয় 0.2? তাহলে আজ যদি আমরা পয়সনের অনুপাতকে ডাইরেক্ট দৈর্ঘ্য বিকৃতি দ্বারা গুণ করি, তখনই কিন্তু আমরা পেয়ে যাই পার্শ্ব বিকৃতির মান। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কত হবে? তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.2 মিলিমিটার এবং তারের আদি দৈর্ঘ্য কত? 3 মিটার। কাজ করি, 3 মিটারকেই মিলিমিটার বানাই দেই, তাহলে কাটাকাটি হয়ে আমার একক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে গুণ করলে কি আসে? 2 2 এ 4, 4 বাই তোমার হচ্ছে 3, তোমার সেখানে 4 থাকলো, এবং হচ্ছে 3 থাকলো, আর 10 টু দি পাওয়ার 1 2 3 তো ছিলই, সাথে 0.2 আরো দুইটা, তাহলে 5, 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে -5। তাহলে ব্যাস কতটুকু কমবে তোমাকে ছোট ডি বের করতে হবে। তাহলে 4/3 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এখন আমরা আদি ব্যাসের মানটাকে নিয়ে আসব, কিন্তু দেখো আমাকে 3 মিলিমিটার আদি ব্যাসার্ধ বলা আছে, তাহলে ব্যাস কত? 6 মিলিমিটার। সো গুণ করার সময় বি কেয়ারফুল, আগে তোমার ছিল 6 এবং তোমার এককটা হবে মিলিমিটার। কাটাকাটি করি, তোমার হচ্ছে 3 আর 6 2 হলো, 4 2 8, 10 টু দি পাওয়ার -5 এত মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ব্যাসের পরিবর্তনটা হচ্ছে এত। এখন হ্রাস পাক না বৃদ্ধি পাক আমরা এমআর প্রশ্নে বলেই দিছে, আমার মাথা ঘামাইতে হবে না, উত্তর হচ্ছে এত মিলিমিটার। তুমি সেটাকে মিটার কনভার্ট করতে পারো, বাট দরকার নেই, যা আসে ছেড়ে দাও। শুধু খেয়াল রাখবা এই জায়গাতেই যে তোমাকে 3 মিলিমিটার ব্যাসার্ধ বলা আছে আর প্রশ্নে ব্যাস বের করতে বসছে, দুইটা কিন্তু সেম কথা না, একটু পার্থক্য আছে। 13 14 10 11 প্রশ্ন। 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 গ্রাম। সো বেসিক্যালি এত ঝামেলা না করে বললেই হয় 1500 কেজি। এত বড় একটা লিফট ইস্পাতের তারের সাহায্যে ঝোলানো আছে। এটা উঠার সময় মানে লিফটটা উপর দিকে উঠার সময় সর্বোচ্চ ত্বরণ হবে 1.2 এবং অসহ পীড়ন হবে সামথিং, তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত হবে? আমরা জানি পীড়নের সূত্র P সমান সমান F/A, তাই না? এখন F এর মানটা কিভাবে আসবে? যেহেতু লিফটটা ঊর্ধ্বমুখী, তাই M ইন্টু G প্লাস A, আমরা বলবিদ্যায় পড়ছিলাম ঊর্ধ্বমুখী প্লাস করতে হবে। তাহলে আমাদেরকে ক্ষেত্রফলটা তো বের করতে, তাই না? তাই ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার সমান সমান M ইন্টু G প্লাস A ডিভাইড বাই তোমার যে অসহ পীড়ন, এটাকে বসাই দিব। তাহলে এখন A মানটা বসাই, M এ তোমার মানটা হচ্ছে 1500, G এর মান কিছু না বলে 9.8, ঊর্ধ্বমুখী ত্বরণ 1.2 ডিভাইড বাই অসহ পীড়ন 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সমান সমান, কাটাকাটি করি আমরা, 3 দিয়ে কাটলে 3 5 15, তোমার হচ্ছে 500 ইন্টু 9.8 আর 1.2, তাহলে গুণ কত হবে এখানে 11, নিচে 10 টু দি পাওয়ার
8 থাকলো এইভাবে। তোমাকে কি পেলাম, আমরা ক্ষেত্রফলের মানটা পেলাম এই পর্যন্ত। তো তোমাকে বের করতে কি বলছে, তোমাকে বের করতে বলছে ব্যাসার্ধ। তাহলে এই পাশে যেই মানটাই পাইছো 5 আর 11 গুণ করলে হয় 55, আর 10⁻8 এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই এটা তোমার হয়ে যাচ্ছে 10⁻−8, তবে 200 যোগ হয়ে 10⁻−6, আর পাই আর স্কোয়ারে পাইটা নেমে গেল নিচে, তবে হোল টু দি পাওয়ার রুট। এটা করলে এখন পেয়ে যাবো আমরা ব্যাসার্ধের মান। তাহলে আমরা 10⁻6 থেকে 10⁻³ অবশ্যই বের করতে পারবো, কারণ ঝামেলা করতেছে এই 55 আর এই পাই। এখন এটাকে আসলেই মুখে মুখে করা বেশ ক্রিটিক্যাল হয়ে যাবে, তাই আমরা কাজ করতে পারি, আমরা এখানে রিস্ক আর নিবই না, 55/পাই হোল রুট থাকুক, শুধু পাশে 10⁻³ মিটার। তো এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ব্যাসার্ধের মান। ডাইরেক্ট সূত্র, কিন্তু এই কখন প্লাস কখন মাইনাস এটা একটু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। 5 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারে 100 কেজি ভর চাপালে দৈর্ঘ্য 0.3 mm প্রসারিত হয়, তারটির সঞ্চয় শক্তির পরিমাণ কত বের করো। তাহলে আমরা জানি সঞ্চয় শক্তির সূত্র কি ছিল, হাফ YA² এটা, অথবা তুমি চাইলে হাফ ইন্টু F/L, এটা তোমার যেটা মন চায় তুমি একটা দিয়ে করলেই পারো, মানে যেটা আমাদের এখানে ইজি হবে আর কি। তো দেখলাম যে 100 কেজি ভর চাপালে, তার মানে আমার জন্য এখানে কিন্তু বলটাকে ইউজ করা বেশ ইজি হচ্ছে। তাহলে হাফের জায়গায় হাফ, 100 কেজিকে চাপালে 100, তাহলে ওয়েট 9.8, আর ছোট এল কি, দৈর্ঘ্যের পরিবর্তন 0.3 মিলিমিটার, তাহলে তোমার হচ্ছে 3/10 করলে 0.3, বাট মিলিমিটার 1 2 3, তোমার হয়ে গেল এটা মিটার। তাহলে কৃত কাজের সূত্র হচ্ছে হাফ ইন্টু 100 ইন্টু এভাবে, ঠিক আছে। আমি কি করতে পারি, 9.8 কে 2 দিয়ে কাটতে পারি, তো তোমার হয়ে গেল 4.9 ইন্টু তোমার হচ্ছে 3, আর বাকি থাকলো এখানকার 100 200 বাদ দিব, থাকলো 1/100, সো 10⁻²। যদি গুণ করতে চাও 3 5 15, বাট একটু কম হয়ে যাচ্ছে, তাহলে 147, মানে 150 থেকে 3 ঘর বাদ দিলাম, 10⁻² আর 0.9, 3 ঘর আগে দশমিক, তাহলে 0.147 এত জুল। সো আমাদের উত্তর, এখানে উত্তরটা হবে সি, 0.147 এত জুল। একদম বেসিক জিনিস, বসাবর হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারকে টেনে 0.1 মিলিমিটার প্রসারিত করতে কাজের পরিমাণ কত। একদম হুবাহু সেম কনসেপ্ট, তাহলে হাফ ইন্টু F/L, জাস্ট বসাই দিব। তাহলে এখন এখানে করতে যাবা, খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো এফ এর মান দেওয়া নাই, ওয়াই এর মান দেওয়া আছে। এই ম্যাথটাকে করতে হলে এবার আমাদের এফ কে ভেঙে লিখতে হবে YAL²/2, সেম ম্যাথ, কিন্তু ফর্মুলাটা চেঞ্জ চলে আসছে, আর কিছু না। সো অঙ্ক দেখে তোকে বুঝতে হবে কখন তুমি কোন ফর্মুলা ইউজ করবা। তাহলে ওয়াই এর জায়গায় চলে আসবে আমাদের 2 × 10⁻11, ক্ষেত্রফলটা কত দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার 10⁻⁻6, ছোট এল স্কোয়ার 0.1 মিলিমিটার প্রসারিত করতে, তাহলে কি 1/10 মিলিমিটার। সো 1 যদি হইতো তখন 10⁻⁻6 হইতো, কিন্তু আবার 1/10 আছে, তাহলে আরো 100 চলে আসছে বা ডিভাইড, তখন হচ্ছে পাওয়ার -2, তাহলে ওয়াই এ, এখন সাথে তোমার হচ্ছে এল স্কোয়ার ইনক্লুড করা হয়ে গেছে, ডিভাইড বাই টুয়াইস এল, সো 2 ইন্টু তোমার দৈর্ঘ্য হচ্ছে 2। যে কাটাকাটি করা শুরু করি, তাহলে কি পাচ্ছি আমরা, এখানকার 2 এখানকার 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু তোমার এখানটা নিচের 2 পড়ে থাকতেছে। সো ওই 2টাকে আমরা কাটাকাটি করতে পারবো, কোনো সমস্যা নেই। একটা কাজ করি, উপরে একটা 10 ওকে দিয়ে দিই, তাই 2 আর 10 কাটলে তোমার থাকলো এখানে একটা 5 পড়ে, একটা 10 কিন্তু ওকে দিয়ে দিছো, মনে হবে। তাহলে 11 না, এখন 10 পড়ে আছে, 10 থেকে 6 বাদ দিলে তোমার কত হচ্ছে 4, 4 থেকে তোমার 6 বাদ দিয়ে দেই, তাহলে -2 -4, তাহলে 5 × 10⁻⁻4 এত জুল। এখন দেখো তোমার কথা আছে 5 × 10⁻⁻4 জুল, অ্যান্সার বি এই জায়গাতে আছে। সো এটা হচ্ছে আমাদের এখানে টোটাল কৃত কাজের পরিমাণ বা সঞ্চিত শক্তির পরিমাণ, একই কথা। বুয়েট 14-15, 5 মিটার দৈর্ঘ্য এবং 1 mm ব্যাস বিশিষ্ট তারে 25 কেজি ভরের ফলে দৈর্ঘ্য 0.1 মিলিমিটার প্রসারিত হয়, তারের সঞ্চয় শক্তির পরিমাণটা বের করে দাও। তা এটাকে একদম সুন্দর আমরা হাফ ইন্টু F/L দিয়ে সলভ করে ফেলতে পারবো। তাহলে হাফের জায়গায় রাখলাম আমরা হাফ, এফ এর মানটা কত হবে, তুমি 25 কেজি ঝুলাচ্ছ ইন্টু 9.8, এবং তার সাথে লাগবে তোমার এখানে দৈর্ঘ্যের
পরিবর্তন ছোট এলটা, তো এখানে তোমার বলতেছে 0.1 mm প্রসারিত হয়। সো তুমি এখানে 1/10 করলে 0.1, আর মিলিমিটারের আরো 1 2 3টা শূন্য। আর যে গুণ করতে চাই আমরা 2 × 9.8, এটাকে মানে ডিভাইড করতে চাই, তাহলে 4.9 ইন্টু তোমার হচ্ছে 25 ইন্টু 10⁻⁻⁴। এটা হচ্ছে আমাদের কৃতকাজের মান। এখন এটাকে আসলে আর সুন্দর করতে গেলে বিপদ হয়ে যাবে, কারণ ওরকম ভালো কিছু হইতেছে না। 5 25 125, আমরা খালি এটা বুঝি, কিছু বাদ দেওয়া যাবে, সেটা কাজ করতে পারি। আমাদের এটার পরে আর ক্যালকুলেশন করে দেখার দরকার নাই। আর এমসিকিউ হলে আমরা অ্যাপ্রক্সিমেটলি করে দেখতাম যে আনুমানিক কত আসতে পারে, এটাকে আমরা এখানে আপাতত থামাই ফেলতে পারি। রুয়েট 2006-07, পারদের আয়তন গুণাঙ্ক মানে বি দেওয়া আছে 1 মিটার কিউব পারদের আয়তন এত হ্রাস করতে, তো এটা পরিবর্তন করতে, সো ডেল্টা ভি তোমাকে দেওয়া আছে, একক আয়তনে কি পরিমাণ সঞ্চিত শক্তি হবে বের করতে হবে। চিন্তা করে দেখো, আমরা যখন সূত্র লিখছিলাম পারদের না আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে পি ডিভাইড বাই পীড়ন বাই তোমার হচ্ছে বিকৃতি, এমনটা ছিল। এখন তুমি চাচ্ছ এখান থেকে কৃতকাজটা বের করতে, তাহলে একটু আগে দেখো তো লিখছিল না ওয়াই এ এল স্কোয়ার বাই টুয়াইস এল, ঠিক হুবাহু এই অ্যাপ্রোচটাকে ইউজ করে তুমি বের করে ফেলতে পারবা এখান থেকে তোমার কৃতকাজের মানটা কত। সো ওয়াই এর জায়গায় আসবে বি এ, এল বলতে দৈর্ঘ্যের পরিবর্তন ছিল, এখানে তোমার হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইড বাই 2 × আদি আয়তন, একদম হুবাহু জিনিস, জাস্ট এখানে এই পাশ থেকে ওই পাশে আমরাটাকে বসাই দিচ্ছি, বসাই দিয়ে কিন্তু তোমার অঙ্কটা সিম্পলি হয়ে যাচ্ছে। আর যে কনফিউজ থাকো যে ভাই এটা কিভাবে কি হইতেছে, তারা প্রুফ করতে পারি এইভাবে যে হাফ ইন্টু পীড়ন ইন্টু তোমার হচ্ছে বিকৃতি, এটা হচ্ছে আমাদের একক আয়তনের কৃতকাজ। এটাকে যদি আমরা আয়তন দ্বারা গুণ করি, তখনই আমরা পেয়ে যাচ্ছি এখানে তোমার এই যে টোটাল কৃত কাজ। এখন তুমি চাও যে এই কৃত কাজটাকে আয়তন গুণাঙ্ক দিয়ে রিপ্লেস করাবা, তাহলে কি করতে পারো, এখানে পি এর পরিবর্তে তুমি এই জায়গা থেকে বি ডেল ভি বাই ভি কে আনতে পারো, তাহলে বি ডেল ভি বাই ভি কে আনতে পারো, স্কোয়ার হয়ে গেল, সমান সমান তোমার হয়ে গেল এটা কৃত কাজ। তাহলে আমরা মিন করলাম যে তুমি চাইলে এই সেভ নরমালি অঙ্ক মানটা বসায় 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 আবার দেখতে পারো যে ফাইনালি যেটা কোন দিকে আসে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এখানে কৃত কাজটা বের করে ফেলি, সব তো হয়ে গেল। তাহলে ডাব্লিউ সমান সমান বি এর মানটা হচ্ছে 2.2 ইন্টু 10⁻10 ইন্টু ডেল ভি স্কোয়ার, 2 ইন্টু 10⁻⁻6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি আদি আয়তন, আদি আয়তন কত ছিল 1 মিটার কিউব, লেখার দরকারই নেই। সো আমি 2 দিয়ে চলে কাটতে পারি, এখানে এখানে 4 আছে 2 হবে, 2 এখানে গুণ করলে 2 দিয়ে 4, তাহলে 4.4, এখান 10 -6 স্কোয়ার -12, সো 10⁻⁻12 আর প্লাস 10 বা সিম্পলি 10⁻⁻2। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। আশা করি বুঝতে পারছি, 10 আর -2। মেইন কথা হচ্ছে ঘুরে ফিরে সবই একই কনসেপ্টের জিনিস, খাই তুমি কোনটা ভালো বুঝো কিভাবে করতে পারো ওটা মারতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস মোটামুটি আজকে এই জায়গা পর্যন্তই ছিল। এখন দেখতে পারছো যে এখানে আমরা তেমন বেশি জটিল কোনো থিওরি নিয়ে মাথা ঘামাই নেই, সবাই তোমাদের জানা থিওরি গুলোই ছিল, কিন্তু 2-1টা অঙ্ক একটু আলাদা ছিল, আর সংখ্যাগুলো একটু ক্রিটিক্যাল। সো বাসায় মনের প্র্যাকটিস করলে হোপফুলি এখানে আর তেমন সমস্যা থাকবে না। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো এখানেই। ওকে।